সায়েন্স যে কোনো সাবজেক্ট, তাহলে তুমি সোশ্যাল সায়েন্সের জন্য, সেক্ষেত্রে তোমার হিস্ট্রি বাধ্যতামূলক অবধারিত, এবং সেটা বলতে পারো অনেকটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এবং যারা একই রকম ভাবে সিটেট যারা পরীক্ষা দেবে, সিটেট পেপার 2, তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এই হিস্ট্রি বিষয়টি। তো ঠিক সন্ধ্যে 6টা থেকে ক্লাস শুরু হবে। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। 2 মিনিট সময় এখন আমাদের হাতে আছে। আর নেক্সট যেটা বলার, যে জেনে রেখো ক্লাসের রেকর্ডিং হবে, অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে, এবং রেকর্ড ক্লাস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে, কিন্তু গ্রুপে শেয়ার করা হবে না। জেনে রেখো, গতকাল দেখে নিয়েছো যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের সবার কাছে রেকর্ডিং ক্লাস চলে গেছে, তাই তো? যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের সবার কাছে গেছে তো রেকর্ডিং ক্লাস? এখানে একবার যারা সিক্রেট কোড সঠিক পাঠিয়েছিলে, সঠিক নাম্বারে পাঠিয়েছিলে, তাদের সবার কাছে চলে গেছে। তোমার দিক থেকে মাইক্রোফোন বন্ধ থাকছে বা এই কয়েকদিন বন্ধ থাকবে, কারো কাছে যায়নি রেকর্ডিং ক্লাস? সে কি তাদেরকে পাঠালাম, তাহলে কারো কাছে যায়নি রেকর্ডিং ক্লাস? আইদার তাহলে ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছি, অথবা যারা গতকাল ক্লাস করেছিল রেকর্ডিং পেয়েছিল তারা কেউ, আচ্ছা একজন পেয়েছে, যাক। এতক্ষণ একটা ভয়ের মধ্যে ছিলাম, ভুল কোনো ক্লাসে ঢুকে পড়িনি তো? না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে আমাকে এই এতটা পর্যন্ত যে এ করলে একটা ভয়ের মধ্যে ছিলাম। থ্যাংক ইউ দীপ্তি। যাক, একজনের কাছে গেছে, অসুবিধা নেই, সবার কাছে না গেলেই হবে। নেক্সট যেটা বলার, যে ক্লাস কিন্তু এই একই রকম রেকর্ড হবে, এবং রেকর্ডিং ক্লাস কিন্তু সবার কাছে যাবে না। সিক্রেট কোডের মাধ্যমে যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করবে, যারা আলটিমেট সিক্রেট কোড শেয়ার করবে, তাদের কাছে যাবে। অর্থাৎ যে কোনো রকমের কারণ তা কিন্তু পোলাইটলি অগ্রাহ্য করা হবে। তোমার যে কোনো রকম কারণ হতে পারে যে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, তার হাজার একটা কারণ আছে, আমি জানি। আহ, তো সেগুলো কিন্তু একদম পোলাইটলি ইগনোর করা হবে। যাই হোক, আমাদের কিন্তু ক্লাস, আচ্ছা স্যার জয়েন করে গেছেন, হ্যাঁ স্যার জয়েন করে গেছেন। আমরা ক্লাস স্টার্ট করে দিচ্ছি। একটু সবাইকে আরো একবার রিকোয়েস্ট করছি যে অবশ্যই তোমাদের দিক থেকে যেটা মাইক্রোফোন বন্ধ থাকছে, যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করো। সেখানে তোমার যে কোনো প্রবলেম জানাও, যার যা অসুবিধা আছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রবলেম শেয়ার করতে পারো। আপাতত এই কয়েকদিনে আমাদের মাইক্রোফোন বন্ধ থাকবে, এর পরবর্তীতে মাইক্রোফোন খোলা থাকবে। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে তুমি তোমার ইচ্ছা মতো যখন খুশি তুমি চাইলে তোমার মাইক্রোফোন অন করে সরাসরি লাইভ ক্লাসে কথা বলতে পারবে। কিন্তু আপাতত এই কয়েকদিনের ক্লাসে মাইক্রোফোন কিন্তু বন্ধ থাকছে এবং থাকবে। শুধুমাত্র কমেন্ট বক্সের মাধ্যমে, ইনকল মেসেজ বা চ্যাট অপশন থেকে দিয়ে, অথবা রিয়াকশন দিয়ে তোমরা তোমাদের রেসপন্স জানাতে পারবে। একটু প্লিজ সবার এই কোঅপারেশন আমি আশা রাখি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। Good evening, everyone. Good evening, sir. থ্যাংক ইউ। Good evening, student. আজকে স্যার তো বললোই আজকে কি ক্লাস, তো নতুন করে আর কিছু বলার নেই। আমি আজকে মূলত তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা কি কি পড়ি আমাদের ক্লাসের জন্য, আমাদেরকে কি কি পড়তে হয় আমাদের এই পরীক্ষার জন্য। ঠিক আছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। এছাড়াও আমাদের আজকের ক্লাসে আমরা দেখবো আমরা কিভাবে একটা চ্যাপ্টারকে অবশ্যই কভার করব, নির্দিষ্ট একটা চ্যাপ্টার যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে। ঠিক আছে, মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টারকে আমরা কভার করব এবং সুন্দরভাবে ক্লাসটাকে করব এবং ক্লাসটাকে বুঝবো যেভাবে আমাদের পেড ব্যাচে ক্লাস হয় মূলত সেইভাবে। এবং তোমরা ক্লাসের মাধ্যমে কি কি পাচ্ছ সমস্তটা আমাকে তোমাদের যেরকম তোমাদের যা যা কোয়ারি আছে তোমরা কমেন্টে করবে। আমি কমেন্টটা খেয়াল করব, ক্লাস করাতে করাতে দুটো দিকে নজর রাখতে হবে। তো তো একটু করবে, তোমরা তোমরা বলবে তোমাদের যা যা অসুবিধা হচ্ছে, যা যা কোয়ারি থাকবে সমস্ত কিছু। তাহলে ক্লাস শুরু করা যাক। প্রথমে আগে এটাকে ভেবে নাও যে একটা ইতিহাস। ইতিহাস অর্থে আমরা এটা এখানটায় বলবো যে আমরা যেটা আলোচনা করব মূলত আজকে মূলত একটা গল্প। হ্যাঁ, দেখো ইতিহাস বলতে অনেকেই ভাবে যে রাজরাজের যুদ্ধ, তাতে কিন্তু স্যার আপনার মনে হচ্ছে সাউন্ড একটু ডিস্টার্ব হচ্ছে বোধহয়, একটু বোধহয় সাউন্ডে প্রবলেম হচ্ছে স্যার।
স্যার শুনতে পাচ্ছেন? অনেক স্যার মনে হচ্ছে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে আপনার, সম্ভবত। ঠিক আছে নাকি? সাউন্ড ঠিক আছে নাকি? এবার সবাই একটু কমেন্টে জানাবে আমাকে। হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার আছে স্যার। একদম একদম। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? ঠিক আছে এবার? ঠিক আছে? দেখো দেখো এবার স্যার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার এবার। ঠিক আছে। তুমি ওই কারণে রিজয়েন করো। আচ্ছা, আবার প্রথম থেকেই বলছি। ঠিক আছে, আমার জন্যই হয়তো একটু সমস্যা হলো। যাই হোক, এটা একটু আমার দিক থেকে ক্ষমা করে দিও, এটা আমারই আমারই ফল্ট হয়তো। যাই হোক, দেখো, ইতিহাস ইতিহাসকে ভাবে পড়বো। আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার,
বারবার একই প্রবলেম হচ্ছে স্যার জয়েন করতে গেলে। না না, মাইক্রোফোন পুরো অন স্যার। আপনাকে আমি দরকার হলে ছবি তুলে পাঠাবো স্যার, দেখুন পুরো অন রয়েছে। একটা মিনিট ওয়েট করে যাও, স্যারের নেটওয়ার্কের সম্ভবত প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য রাখো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। ওকে, হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার জন্য তোমাদের একটু হয়তো ডিস্টার্ব হলো, সরি সবাইকে। আচ্ছা দেখো, ইতিহাস নিয়ে আমাদের আলোচনা আজকে। আহ একদম, চলো ইতিহাস নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনাটা সম্পূর্ণ শুরু হবে হচ্ছে ইতিহাস নিয়ে। ইতিহাসের সিলেবাস কি হবে, ইতিহাসে কিভাবে আমাদের পড়তে হবে, সমস্ত কিছু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিহাসের প্রতিটা চ্যাপ্টার, ইতিহাসে কি কি পড়তে হবে, সমস্ত কিছু। ঠিক আছে, সিলেবাসটাতে আমরা যাই। দেখো কি কি সিলেবাস এখানে বলেছে ভালো করে দেখো। আমাদের তিনটে সিলেবাস তো আমরা অবশ্যই জানি সবাই। সেটা হচ্ছে প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস আর ভারতের। ইতিহাসের এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? মূলত এখানে প্রাচীন কালের ইতিহাস সম্পর্কে আমাদের পড়া হবে। হুম, প্রাচীন কালের ইতিহাস। প্রাচীন কালের ইতিহাসে কি কি রয়েছে দেখো, আমাদের এখানে প্রাচীন কালের ইতিহাসে বলেছে হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা বলতে মূলত আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে বোঝাই। কেন আমরা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে বোঝাই? যে সিন্ধু সভ্যতার মধ্যে যে সভ্যতাটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। সেই কারণে সিন্ধু সভ্যতার আরেক নাম হচ্ছে হরপ্পা সভ্যতা।
এরপরে পড়বো আমরা প্রাচীন ভারতের ইতিহাসে এই সিন্ধু হরপ্পা সভ্যতার পাশাপাশি এই নগর কেন্দ্রিক সভ্যতা, কেন এটা একটা নগর কেন্দ্রিক সভ্যতা তৈরি হয়েছিল। এখানে আমরা শিখবো নগর পরিকল্পনা, পাকা রাস্তা নির্মাণ। ওই সময় দাঁড়িয়ে যে একটা নগর পরিকল্পনা, একটা পাকা রাস্তা নির্মাণ হতে পারে, নিকাশি ব্যবস্থা তৈরি হতে পারে, শিলমোহর, ব্যবসা বাণিজ্য তখনের সময় কেমন ছিল, সেটাকে কিভাবে এখনের সময় তৈরি করা যায়, এটার সঙ্গে কিন্তু একটা মিল তৈরি করব আমরা। আমরা দেখবো তখন ব্যবসা বাণিজ্য কিভাবে হচ্ছে, কিভাবে আর্যরা ভারতে আসলো, আর্য বৈদিক সভ্যতার আবির্ভাব হলো। আমরা তারপরে দেখবো মৌর্য সভ্যতা বা মৌর্য মহাজনপদ। মহাজনপদ বলতে মূলত 6টা মহাজন পদের এই আর্য সভ্যতার পরবর্তী ভারতে বিভিন্ন সময় আমরা দেখবো 16টা মহাজন পদ। অ্যাকচুয়াল তার চেয়ে বেশি, কিন্তু ইতিহাসে আমাদের 16টা বলা হয়। অ্যাকচুয়ালি এই 16টা প্রত্যেকটি মহাজন পদ এক জায়গায় এসে শেষ পর্যন্ত তাদের যুদ্ধক্ষেত্রে আমরা দেখতে পাই যে 16টা মহাজন পদ টিকে ছিল, এবং তার মধ্যে একদম শেষ 4টে মহাজন পদের অস্তিত্ব আমরা পাই। এবং সর্বশেষ মহাজন পদ যেটি ছিল সেটা ছিল পরবর্তী ক্ষেত্রে আমরা সেটা মগধ নিয়ে পড়াশোনা করব। এই 16টা মহাজন পদ সম্পর্কে আমাদের আলাদা আলাদা করে পড়তে হবে। আমাদের পড়তে হবে এই মহাজন পদের অধিপতি কারা ছিল। আমরা স্পেশালি পড়তে হবে মগধ সম্পর্কে। এরপরে শুরু হবে হচ্ছে আমাদের মগধ, তারপরে আমাদের হর্ষবর্ধন এবং হর্ষবংশ, আমাদের গুপ্তাব্দ বা গুপ্ত বংশ সম্পর্কে পড়তে হবে। তারপরে পড়তে হবে পাল যুগ, ঠিক আছে, পাল যুগ, সেন যুগ, চোল বংশ। হ্যাঁ, আমরা সব একটা একটা, আমরা যদি মধ্যকালীন ভারতে যাওয়ার আগে এই পর্যন্ত বৌদ্ধ ধর্মের আগে পর্যন্ত দেখি, তাহলে প্রতিবাদী ধর্ম আন্দোলন আমাদের একটা মাইলস্টোন হতে পারে। ব্যাপারটা কিরকম স্যার, এই পর্যন্ত এই সাতবাহন বংশ পর্যন্ত সমাজের ধর্মীয় একটা আধিক্য ছিল। সমাজে ধর্ম মনে করা হতো সমাজে 4টি শ্রেণীর মধ্যে প্রথম 2টি শ্রেণীর মধ্যে, তোমরা বুঝতে পারছো, অর্থাৎ ব্রাহ্মণদের উপর নির্ভর করে যে ধর্ম ব্যবস্থা তৈরি হয়েছিল সেই ধর্ম ব্যবস্থার কথা মূলত এখানে বলা হচ্ছে। স্যার একদম উপরের দিকে দেখুন, ওই যে ওটাকে না স্যার, ওইটাতেই প্রবলেম হচ্ছে, কোনো দেখেছি আমি এডিট করে যে এটা রয়েছে ওই জায়গাটা করে নিন স্যার, তাহলে করতে দেবেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ, করতে দিচ্ছে না তো, এটা তো আজকে তাই এই যে আপনি ওয়েট করুন স্যার, একটু শুনুন শুনুন, দাঁড়ান দাঁড়ান হ্যাঁ স্যার। বলুন। দেখুন এডিটেবল, ওই যে হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ করুন। হ্যাঁ, ওইটাই আমি খুঁজছিলাম, দেখেছি। ঠিক এবার আছে ঠিক আছে স্যার। এবার করুন স্যার। হ্যাঁ, ওটাই পাচ্ছিলাম না বলে একটু অসুবিধা। আমি যার জন্য সেটটাই চেঞ্জ করে নিলাম পুরো, ওই কারণে আসলাম এটা। ঠিক আছে, তো আমাদের এই হিস্ট্রিতে এই যে যেটা আমার একটু অসুবিধা হচ্ছিল, ঠিক আছে চলো। প্রাচীনকালীন এই ইতিহাসে আমরা বৈদিক যুগ সম্পর্কে বুঝলাম, আমরা সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতাকে বুঝলাম, আমরা আর্য সভ্যতাকে বুঝলাম, আমরা বুঝলাম হচ্ছে মহাজন পদ। আমরা এখানটা 16টা মহাজন পদকে আমার কথা আমি একটু আগে তোমাদের বললাম, তার মধ্যে শেষ পর্যন্ত 4টে মহাজন পদ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল। এগুলো কেন আমি আবার পরপর বলছি এক্ষুনি তোমরা বুঝতে পারবে। এই মহাজন পদে প্রত্যেকটাই কিন্তু ছিল হচ্ছে ধর্ম ভিত্তিক, অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের, আমি কিন্তু হিন্দু ধর্ম বলছি না, ব্রাহ্মণ্য ধর্মের আধিক্য বেশি ছিল। যেখান থেকে মগধ আমরা দেখতে পাই, হর্ষবর্ধনে হর্ষবংশ দেখতে পাই, গুপ্তাব্দ, পাল বংশ, সেন বংশ, চোল বংশ, সাতবাহন বংশ। ঠিক আছে, এই মৌর্য পরবর্তী যুগ যদি আমরা দেখি, আর এই সাতবাহন বংশ পর্যন্ত মূলত আর্য সভ্যতার পরবর্তী যদি এই সময়গুলোকে আমরা দেখি, যেখানে ব্রাহ্মণ্য ধর্মের যে আধিক্য সেটা সমাজে প্রচুর পরিমাণে বেড়ে যায়। যেখানে আমরা কি একটা দেখতে পাই, যেখানটায় সমাজের প্রথম 2 শ্রেণী ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের হাতে কার্যত সমাজ জানি চালিকা শক্তিতে পরিণত হয়েছিল। সেই সময় মানুষ সমাজে একটা অংশ এই ধর্মের যে আধিক্য বা ধর্মের যে খরচ, সেটার থেকে মূলত আমি একদম পাতি বাংলা ভাষাই তোমাদেরকে বলছি, ধর্মের যে খরচ সেটা অর্থাৎ মানুষের কাছে বেশি ব্যয়বহুল হয়ে পড়েছিল। এই ব্যয়বহুলতাকে কাটিয়ে ওঠার জন্য মানুষ এমন একটা পথ খুঁজতে চেয়েছিল যেখানে সারা ভারতবর্ষে প্রায় 64টি, কোনো জায়গায় বইতে দেখবা 64টি রয়েছে, কোনো জায়গায় দেখবে 63টি রয়েছে। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, কারণ আমি বলে দেবো তোমাদের যখন আমি প্রতিবাদী ধর্ম আন্দোলন পড়াবো। এর মধ্যে থেকে মোট 3টে ধর্ম আমাদেরকে পড়তে হয়, একটা আজীবক ধর্ম, একটা জৈন ধর্ম, আর একটা বৌদ্ধ ধর্ম। এই 3টে ধর্ম তখন হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলনে পথ ধারণ করে এবং মানুষকে ধর্মের যে সহজতর পথ সেটাকে সামনের দিকে নিয়ে যায়, অর্থাৎ মানুষকে এই ধর্মের বেড়াজাল থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পন্থা তৈরি করে দেয় এই
প্রতিবাদী ধর্ম আন্দোলন, যেখানে 64 ছোট বড় ধর্ম হচ্ছে তখন বিকাশ লাভ করেছিল সমাজে। সেখান থেকেই মূলত এগুলো তৈরি হয়। এক সেকেন্ড, এখানটায় আমরা এরপরেই আমরা এর সাথেই আমরা পড়বো কার সম্পর্কে, মহাবীর সম্পর্কে, আমরা পড়বো গৌতম বুদ্ধ সম্পর্কে, আমরা জানবো অহিংসাকে অন্য আর একটা পদ্ধতিতে কিভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছিল। আমরা পড়বো নির্বাক সম্পর্কে, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে। এই সবই ইনক্লুডেড থাকবে, কিন্তু তোমরা বলবে চ্যাপ্টার, আমরা বলবো হচ্ছে এগুলো টপিক। তাহলে কি স্যার এক একটা চ্যাপ্টার করতে বহু সময় লাগবে? একটা চ্যাপ্টার ধরে আমরা এগোবো না, এমনও এক একটা টপিক রয়েছে যেগুলো টপিকটা ক্রস করতে 3-4টে মানে চ্যাপ্টারই তোমার হচ্ছে সেই টপিক গুলো ক্রস হয়ে যাবে। তো আমরা প্রতিবাদী ধর্ম আন্দোলন মানে শুধুমাত্র আজীবক ধর্ম, জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম পড়লে আমাদের হবে না, সেখানে একটু ভেতরে ঢুকে আমাদের আজীবক ধর্ম, বৌদ্ধ ধর্মের পাশাপাশি তার একটু ভেতরে কোন কোন কনসেপ্ট গুলোকে আমাদের ঢুকতে হবে, যেমন মহাবীর সম্পর্কে আমাদের একটু বেশি পড়তে হবে, গৌতম বুদ্ধ সম্পর্কে পড়তে হবে। আমাদের আলাদা করে একটা টপিক অহিংসা নীতি, যেটাতে তোমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্মের পাশাপাশি 64টি ধর্মের কিছু কিছু অংশকে তোমরা জানতে পারবে, আলাদা করবে। আর এই যে নির্বাকটা আমরা শুধু বৌদ্ধ বা জৈন ধর্মের ক্ষেত্রে জেনে থাকি, কিন্তু না, এটা আরো অনেকগুলো প্রতিবাদী ধর্ম আন্দোলনেরও পথ ছিল এই নির্বাক পোর্শনটা। আমরা অষ্টাঙ্গিক মার্গ করব, যে কিভাবে অষ্টাঙ্গিক মার্গের উৎপত্তি হলো। আমরা এরপরেই আমরা এর সাথে সাথে আমরা পাল যুগ, সেন যুগ একটু আগে আমরা বললাম। আমরা দক্ষিণ ভারতের দিকে যদি আমরা যাই, আমরা দক্ষিণ ভারতের দিকে দেখবো এই চোল, সাতবাহন, এই বংশের প্রচুর একটা আধিপত্য ছিল, যেটা এই সমসাময়িক সময়, ঠিক আছে। সেই দক্ষিণ ভারতে কিন্তু মূলত দেখো, আমরা যদি আমাদের পুরো ইতিহাসটাকে উত্তর এবং দক্ষিণ ভারত কেন্দ্রিক দেখি, এই উত্তর আর দক্ষিণ ভারত কেন্দ্রিক ভাগটা হলো কোথা থেকে? তোমরা এখন এক্ষুনি প্রশ্ন করতে পারো যে স্যার এই ভাগটা কোথা থেকে আসলো। দেখো, দক্ষিণ ভারত মূলত সাতবাহন কেন্দ্রিক ছিল। মৌর্য সাম্রাজ্যের সময় থেকেই এই দক্ষিণীরা বা সাতবাহনরা, মৌর্য সাম্রাজ্যের অধীনে সাতবাহনরা মূলত সামন্ত হিসাবে তারা পরিচিতি লাভ করেছিল, ঠিক আছে। এই সাতবাহনরাই মূলত হচ্ছে দক্ষিণে রাজত্ব করতো, মূলত মহারাষ্ট্র বা ওই মানে বর্তমান সময় মহারাষ্ট্র থেকে তারা ওখানে গিয়ে সামন্ত হিসাবে তারা বসবাস করতো। এই সাতবাহন নামের উৎপত্তি অনেকে বলে ইন্দ্রের 7টি ঘোড়া থেকে, সাতবাহন নামের উৎপত্তি অনেকে বলে পালতোলা জাহাজের 7টা দাঁড় ছিল বলে তাদের নামের উৎপত্তি, এরকম প্রচুর উৎপত্তি তোমরা পারবে। এটা ছিল দক্ষিণ ভারত কেন্দ্রিক। তাহলে স্যার উত্তর ভারতে কি হলো? উত্তর ভারতে তখনই যখন মৌর্য সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়, তো মানে শেষের দিকে, তখন হচ্ছে কুষাণ যুগের উৎপত্তি হয়ে থাকে। এই কুষাণরা ভারতে প্রবেশ করে, তার মানে কুষাণরা বহিরাগত ছিল। এই বহিরাগত শক্তি ভারতে প্রবেশ করে এবং উত্তর ভারত কেন্দ্রিক তারা তাদের আধিপত্য চালিয়ে যায়, ঠিক আছে। আমরা শশাঙ্ক সম্পর্কে পড়বো। শশাঙ্ক সম্পর্কে পড়তে গেলেই আমরা শকাব্দ সম্পর্কে পড়বো, আমরা হর্ষবর্ধন সম্পর্কে পড়বো, আমরা পাল যুগ, সেন যুগের যে আধিপত্য আমরা সেটাও এখানে আমাদের আলোচনায় রেখেছি। যেখানটা বিশেষ করে গুরুত্বপূর্ণ আছে আমাদের ধর্মপাল, দেবপাল, বল্লাল সেন, সেন যুগে যেমন বল্লাল সেন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার গুলো। হ্যাঁ, তবে যে এমন এগুলোকে চ্যাপ্টার বলে তোমরা যে বেশি ভুল করো না, কেননা শুধুমাত্র এগুলো চ্যাপ্টার নয়, এগুলো একটা টপিক হিসাবে ধরবে, তাহলে দেখবে তোমরা সহজভাবে এগুলো পড়তে পারবে। তারপরে ধরো প্রাচীন ভারতের ইতিহাসে তুর্কি আক্রমণ এবং গজনী বংশ, এগুলো আমাদের পরবর্তী স্টেপে যাবে। তারপরে দেখো মধ্যকালীন ভারতে, বেশি দূর যাবো না, মধ্যকালীন ভারতে যদি আমরা দেখি তাহলে এই যে সুলতানি আমলে এই 5টা বংশ, মূলত দাস, খলজি, তুগলক, সৈয়দ, লোদি, এই 5টা বংশের 5টা টপিক আমরা পড়ে নেব। এরপরেই শুরু হবে যেখানটা হচ্ছে মোগল সাম্রাজ্য, যেটা তোমাদের পানিপথের যুদ্ধ 1526-এর পরে লোদি বংশ ধ্বংসপ্রাপ্ত করে বাবর হচ্ছে মোগল সাম্রাজ্যের উৎপত্তি করে। এই মোগল সাম্রাজ্য সম্পর্কে আমরা বিস্তারিত পড়া রয়েছে। আমরা শৈব ধর্ম বা শিখ ধর্ম, এটা শৈব হয়ে গেছে, শিখ ধর্ম সম্পর্কে পড়বো। আমরা শক্তি এবং ভক্তি আন্দোলন, সেখানে যেমন ভাবে প্রতিবাদী ধর্ম আন্দোলন তৈরি হয়েছিল, সেরকম ভাবে আমরা ভক্তি আন্দোলন সম্পর্কে পড়বো। স্বাধীন ভারতে আফগান শেরশাহ সম্পর্কে আমাদের একটু আলাদা করে পড়তে হবে, কেননা আমাদের এখনো যদি আমরা প্রশাসনিক দিকটা দেখি, তাহলে প্রশাসনিক দিকে কিন্তু অনেকটাই এই শেরশাহ শাসন ব্যবস্থা থেকে আমরা পেয়ে থাকি। আমরা পানিপথের যুদ্ধ এবং তার ফলাফল সম্পর্কে আমরা পড়বো। এরপরেই আমরা চলে যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা মডার্ন হিস্ট্রিতে, যেখানে ভারতের জাতীয় আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলো আমরা দেখবো। ফার্স্টে যেটা তোমাদের আজকেই আমি তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি। কিন্তু স্যার এই ব্যক্তিগুলোর মধ্যে গান্ধীজি এবং নেতাজি থাকবে না। কারণ কি?
কেন গান্ধীজি এবং নেতাজি সম্পর্কে আমরা আলাদা দুটো টপিকে পড়াশোনা করব। ঠিক আছে, আমরা গান্ধীজির মধ্যে কি পড়বো? গান্ধীজির মধ্যে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, আমেদাবাদ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, রাওলাট আইন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এই 6-7টা টপিককে একটু ভালো করে পড়তে হবে এবং কিছু কিছু জিনিস আমাদের আলাদা করে পড়তে হবে। আমরা ভারত ছাড়ো আন্দোলন এই টপিকের মধ্যেই রয়েছে, আমাদের পড়তে হবে। সুভাষচন্দ্র বসু আমাদের নিজেদেরও আবেগ, হ্যাঁ, তো সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমাদের আলাদা একটু পড়তে হবে। আমাদের ব্রিটিশ শাসনে পাশ্চাত্য শিক্ষার কিভাবে বিস্তার লাভ করেছিল, আমাদের সেটাকেও পড়তে হবে। এই সবকিছুর মধ্যেই দেখবে ছোট ছোট টপিক, যেমন তোমাদের বঙ্গভঙ্গ আন্দোলন বলো, তারপরে ক্রিপস মিশন, এই সমস্ত কিছু এই টপিক গুলোর মধ্যেই, চ্যাপ্টার গুলোর মধ্যে টোটাল ইনক্লুডেড রয়েছে। ছোট ছোট টপিক আমরা পড়বো। 1857 সালে মহাবিদ্রোহ, যে বিদ্রোহের পরবর্তী ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি হয়, ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং ব্রিটিশদের যদি আমরা পুরো শাসন ব্যবস্থাটাকে দেখি, দুটো ভাগে মূলত ভাগ করা হয়েছিল, যেটা হচ্ছে 1757 সাল থেকে 1858 সাল পর্যন্ত, যেটাতে হচ্ছে মূলত হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কাজ করা হতো। এবং 1858 থেকে 1947 এখানটায় ছিল সরাসরি ক্রাউনের শাসন ব্যবস্থা দ্বারা এই বিদ্রোহ করা হয়েছিল, ক্রাউনের শাসন দ্বারা শাসন ব্যবস্থা চালানো হয়েছিল। এই পুরো ইতিহাসটাকে কখনোই চ্যাপ্টার হিসাবে ধরে পড়ার ভুল করবে না, সবসময় টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করবে, যেভাবে আমি তোমাদেরকে আজকে পড়ানো দেখাবো। ঠিক আছে, আচ্ছা, ক্লাসে তোমাদেরকে কিভাবে তোমরা নোট পাবে, এটা প্রচুর কোশ্চেন থাকে, তোমরা প্রত্যেকটা কমেন্ট থাকে, প্রত্যেককে কোশ্চেন করে যে স্যার কিভাবে আমরা নোট পাবো। তুমি আমার ক্লাসের এই ইতিহাসের নোট এইরকম প্রিন্টেবল ফরম্যাটে পাবে। কাজে প্রত্যেককে একটা কথা বলি, যখন ক্লাস করবে, আজকের ক্লাসের নোট পেয়ে যাবে তোমরা এই প্রিন্টেবল ফরম্যাটে। প্রত্যেকটা ক্লাসের নোট পাবে, যে নোটস গুলো আমি তোমাদের এই প্রিন্টেবল ফরম্যাটে দেবো, তোমরা প্রিন্ট করে পড়তে পারবে। সেখানটায় তোমাদের এমসিকিউ পোর্শন যা যা আজকে করাবো, প্রত্যেকটা এমসিকিউ পোর্শন থাকবে। সেই এমসিকিউ পোর্শন গুলোকেও তোমরা সলভ করার জন্য তার পদ্ধতি থাকবে। সমস্ত কিছু আলোচনা হবে ক্লাসে। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস যেটা তোমাদের থাকবে, একটু আগেই বললাম, হ্যাঁ, যেসব বেস্ট পার্সোনালিটি যারা রয়েছে, ফ্রিডম ফাইটার যারা রয়েছে, তাদের সম্পর্কে আলোচনা। কিন্তু এখানে গান্ধীজি নেতাজি থাকছে না, কারণ এই দুটো টপিক থেকে আমাদের এক্সট্রা অনেক বেশি কোশ্চেন আসে বলে এইটাকে আমরা আলাদা একটা চ্যাপ্টার তৈরি করেছি। চ্যাপ্টার বলো, টপিক বলো, যাই বলো না কেন, সেই হিসাবে আমরা তৈরি করে রেখেছি। আমাদের ফার্স্ট টপিক আজকের ফার্স্ট টপিক হচ্ছে রাজা রামমোহন রয়, যাকে নিয়ে না বললেই নয়। ঠিক আছে, আধুনিক ভারতে সে ছিল প্রথম আধুনিক মানুষ ভারতের, রাজা রামমোহন রয়। আর অবশ্যই তোমরা ক্লাসের নোটটা যেটা পাবে, ইংলিশ বাংলা দুটো ফরম্যাটে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই পাবে, শুধুমাত্র প্রিন্টেবল ফরম্যাটে। কাজে তোমরা নোটস নিয়ে আর কেউ কোশ্চেন করবে না। প্রত্যেকে যখন কোশ্চেনে অ্যান্সার দেবে, প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। হ্যাঁ, রাজা রামমোহন রায় মূলত তার টাইম পিরিয়ডটা হচ্ছে 1772 থেকে 1883। এই দীর্ঘ সময় রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা দেখবো। তাহলে রাজা রামমোহন রায় ছিল ভারতের প্রথম আধুনিক মানুষ। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1817 সালে ডেভিড হিয়ারের সহায়তায় তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটা, এটা হচ্ছে 2, আর এটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে 3। তাহলে দেখো 3টে কোশ্চেন এখান থেকে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তারপরে কি দেখছি যে রাজা রামমোহন রায় অন্যতম কীর্তি ছিল সতী দাহ প্রথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সতী দাহ প্রথা। ঠিক আছে, বেন্টিং এর সহায়তায় 1829 সালে তিনি সতীদাহ প্রথা রদ করেন। কার সহায়তায়? বেন্টিং এর সহায়তায়। One of Raja Rammohun Roy major achievement was abolish sati system. মাথায় থেকে জানি, with the help of Lord Bentinck, abolishing the sati pratha in 1829. তিনি 1828 সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে 1830 সালে ব্রহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। কাজে ছত্রে ছত্রে, লাইনে লাইনে তোমাদের কোশ্চেন রয়েছে, ভুলেও কোনোটা বাদ দিয়ে পড়ার চেষ্টা করবে না। ঠিক আছে, he founded Brahma Sabha in 1829 and later became known as Brahma Samaj 1830. একদম মানে সহজ ভাবে যাতে তোমরা পড়তে পারো, বুঝতে পারো, সেইভাবেই নোটস করা হয়েছে তোমাদের জন্য। তারপরে দেখো, রাজা রামমোহন রায় লিখেছিলেন লর্ড অ্যামস্টিং দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। এর জন্য তিনি ব্রিটিশদের কাছে জমি কেনা ও স্থায়ীভাবে বসবাস করার সমর্থন করতেন। দুটো পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন, মিরাতুল আখতার
ফার্সি ভাষায়, কোন ভাষায়, এটা মাথায় রাখবে। শুধুমাত্র তার পত্রিকাটা মাথায় রাখলে হবে না, এখন কিন্তু ভাষাটাও মাথায় রাখতে হবে, ফার্সি ভাষায়। সংবাদ কৌমুদিনী ইংরাজি ভাষায় তিনি রচনা করেছিলেন। 1825 সালে তিনি বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। ইন 1825 হি এস্টাবলিশ বেদান্ত কলেজ, ঠিক আছে। প্রতিটা ছত্রে ছত্রে ইম্পর্টেন্ট। কোনো জায়গায় বুঝতে না পারলে প্রত্যেকে কমেন্ট করবে, আর যদি বুঝতে পারো সেটাও অবশ্যই জানাবে। হুম, বুঝতে না পারলে অবশ্যই জানাবে আমাকে, যে জায়গাটা স্যার আমরা এখানটায় বুঝতে পারলাম না, তো অবশ্যই আমি সেটা নিয়ে আলোচনা করবো। Just a second. নেক্সট কি বলেছে, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। রাজা রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? দ্বিতীয় আকবর শাহ, তিনি রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন, ঠিক আছে। এবং লন্ডনে ভারতীয় দূত হিসাবে তিনি তাকে পাঠানো হয়, এবং সেখানেই তিনি মারা যান 1833 সালে, এবং সেখানে মারা গেলে সেখানেই তাকে সমাধিস্থ করা হয় আছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, আর তোমরা নিজেরা দেখবে এই কোশ্চেন গুলোই তোমরা প্রিভিয়াস ইয়ারে এসছে, আর যেগুলো আসেনি সেগুলো দেখবে আগামী দিনে তোমাদের পরীক্ষা এসছে, ঠিক আছে। আচ্ছা, বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রায়, মেরি ক্যাপ্টার লেখা বাই মেরি ক্যাপ্টার্স বায়োগ্রাফি অফ রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক উপাধি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? মাথায় রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জাস্ট এক সেকেন্ড। নেক্সট দেখো, তোমরা কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে, আমি কমেন্টও দেখবো। শুধু রাজা রামমোহন রায় সম্পর্কে কয়টা কোশ্চেন দিয়েছি, আবার আমরা কিন্তু টপিকে ফিরবো। হ্যাঁ, ভারতের প্রথম আধুনিক মানুষ, দ্য ফার্স্ট কনসিডার দ্য মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? একদম রাজা রামমোহন রায়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কোন সালে সতীদাহ প্রথা রদ করা হয়? কোন সালে সতীদাহ, কোশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে তাহলে ভালো হবে। ইন হুইচ ইয়ার ওয়াজ সতী সিস্টেম অ্যাবলিশ? 1825, 1829, 1833, 1870? একদম 1829, যারা যারা অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বলছে রাজা উপাধি কে প্রদান করেছিলেন রাজা রামমোহন রায়কে? হু গিভস টাইটেল রাজা টু রাজা রামমোহন রায়? লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড আকবর সেকেন্ড, নাকি বাহাদুর শাহ জাফর? 3 নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেনের নাম্বার দিয়ে প্রত্যেকে অ্যান্সার দেবে, একদম আকবর 2। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। বলছে which newspaper was edited by রাজা রামমোহন রায় in পার্সি? পার্সি ভাষায় তিনি কোন পত্রিকার সম্পাদনা করতেন? 4 নাম্বার কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 4, একদম মিরাত উল আকবর, সরি, একদম অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। 1825 সালে রাজা রামমোহন রায় কোন কলেজ প্রতিষ্ঠা করেন? which college was founded by রাজা রামমোহন রায় in 1825? 5 নাম্বার কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে, একদম বেদান্ত কলেজ। আচ্ছা, বলেছে যে ইন হুইচ ইয়ার ওয়াজ ব্রহ্ম সভা ফাউন্ডেড? ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এখানে কিন্তু কবে নামটা চেঞ্জ করেছে সেটা কিন্তু বলেনি, একদম 1828। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতের মধ্যে কে রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলেছে? হুম অ্যামাউন্ট দ্য ফলোইং রেফার টু রাজা রামমোহন রায় অ্যাজ ভারত পথিক? কোশ্চেন নাম্বার 7, একদম রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক উপাধি দিয়েছিলেন। সংবাদ কৌমুদিনী কোন ভাষায় প্রকাশিত হয়েছে? প্রত্যেকে দারুণ অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। চলো বলছে which language was used for newspaper সংবাদ কৌমুদিনী? সংবাদ কৌমুদিনী কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 8, একদম ইন ইংলিশ। ওকে, শুধু ইংলিশ হবে, ইংলিশ নয়, সরি। চলো নেক্সট। সতী প্রথা রদের ক্ষেত্রে ব্রিটিশ সরকার রাজা রামমোহন রায়কে সহায়তা করেছিল কে? which British official assisted রাজা রামমোহন রায় in abolishing sati? পেন্টিং, ভেরি গুড, একদম একদম প্রত্যেকে অ্যান্সার দাও। লর্ড উইলিয়াম বেন্টিং, একদম অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। চলো আচ্ছা,
রাজা রামমোহন রায় কোথায় মারা যান? ওয়্যার ডিড ডাইড রাজা রামমোহন রয় ডাই? ওয়াই ওয়েদার ডিড রাজা রামমোহন রয় ডাই? ওকে, ঠিক আছে। হ্যাঁ, রাজা রামমোহন রায় কোথায় মারা গিয়েছিলেন? একদম, প্রত্যেকে অ্যান্সার দেবে। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার কোশ্চেনের নাম্বার না দিলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। একদম, লন্ডনের ব্রিস্টলে। তাহলে এইভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের কেমন লাগছে বলো? একটু জানাবে যে এইভাবে পড়তে তোমাদের কেমন লাগছে। কোশ্চেন একদম সাথে সাথে, আর যখন তোমরা কোশ্চেন গুলো পাবে না, দেখবে নিচে তোমরা এরকম একটা এক্সপ্লেনেশন পাবে যেখানে এর ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। একদম, দেখবে নিচে এরকম ডিটেলস এক্সপ্লেনেশন পাবে তোমরা, যে ডিটেলস এক্সপ্লেনেশনে তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে। প্রতিটা ক্লাস যখন করাবো এরকম পুঙ্খানুপুঙ্খ, আজকে শুধু রাজা রামমোহন রায় পড়াবো তা নয়, আরো ক্লাস আছে আমাদের, তো প্রত্যেকটা ডিটেলস এক্সপ্লেনেশন ওখানে থাকবে, যেটা তোমাদের খুব হেল্প করবে তোমাদের ইতিহাস পড়ার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। এবার আসবো কি, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও 1809 to 1831, খুব অল্প সময় তিনি ছিলেন। ভারতে যদি তিনি আরো কয়েক বছর বাঁচতেন তাহলে ভারত হয়তো আরো সামনের দিকে বেশি এগিয়ে যেতে পারতো, মানে এটা আমার না অনেকেরই ধারণা। ঠিক আছে, তো বলেছি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও জন্মসূত্রে তিনি বাঙালি না হলেও বহু যুগে কুসংস্কার এবং ধর্মোদ্ধতাজিকার বিরুদ্ধে তিনি জীর্ণ সমাজে ঝড় তুলেছিলেন। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও thought not Bengal by birth, set the strategy and outing society of Bengal like storm. অর্থাৎ কুসংস্কার এবং ধর্মতার বিরুদ্ধে তিনি জীর্ণ ঝড় তুলে দিয়েছিলেন সেই সময়। তিনি বাঙালিদের মনে প্রাণে জড়িয়েছিলেন। তিনি তার ছাত্রদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন গড়ে তোলেন, যার বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল সংস্কার তৈরি হয়। He founded Young Bengal movement with his student who attend several progress reform. ইয়ং বেঙ্গল আন্দোলন কিন্তু একটা অন্য দিক। হ্যাঁ, আমরা যেমন ডিরোজিওকে জানতে পারি, তেমনি কিন্তু এই ইয়ং বেঙ্গল আন্দোলন সম্পর্কেও আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে। আমরা পড়বো একটু পরেই, সেগুলো নিয়ে পড়বো, কোশ্চেনও করবো। তার সমাজে অশুভ শক্তিকে প্রতিহত করা, নারী ও কৃষকদের অবস্থার উন্নয়ন এবং সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তিনি কাজ করতেন। কি কি মাথায় রাখবে? অশুভ শক্তি অর্থাৎ মূলত কুসংস্কারের বিরুদ্ধে, নারী এবং কৃষকদের অবস্থার অধিকারের পক্ষে, তাদের উন্নয়নের পক্ষে, ঠিক আছে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে মূলত তিনি কাজ করতেন। তিনি 1827 সালে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি করেন। ইন 1827 হি ফাউন্ডেড একাডেমিক অ্যাসোসিয়েশন, যেখান থেকে প্রচুর কোশ্চেন আসে, ভিভিভিআই। একাডেমিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করেন? স্পেকট্রাম, তারপরে হচ্ছে তোমার হচ্ছে পার্থনন, তারপরে জ্ঞানেশ্বর, এগুলো তার এক একটা লেখা, এডিটেড পাবলিশড নিউজ পেপার, যেগুলো নাম মাথায় রাখবে। চলো এবার আবার কতগুলো কোশ্চেন আমরা করব, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, ইয়ং বেঙ্গল আন্দোলন কে প্রবর্তন করেছিল? প্রত্যেকে অ্যান্সার দেবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, স্বামী বিবেকানন্দ। প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। একদম একদম, HLV। কেন আমি এটা দিচ্ছি? আমি পুরো নামটা দিতে পারতাম, পরীক্ষায় তোমাদের এইভাবেই এসছে। আমি বলছি পরীক্ষার নামটা, তোমরা কিছু মনে করো না। এসএসসি CHSL লে, আর এই কোশ্চেনটাই রিপিট হয়েছে হচ্ছে তোমার UPPSC তে, একই ভাবে রিপিট হয়েছে, ঠিক আছে? তো এইভাবে কোশ্চেন আসতে পারে। তো অবশ্যই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। বলছি which association was founded by Dirozio in 1827? কোশ্চেন নাম্বার 2, প্রত্যেকে অ্যান্সার দেবে। দারুণ, প্রত্যেকে দারুণ দারুণ অ্যান্সার দিচ্ছ। একদম একদম, 1827, ভেরি গুড। 1827 Dirozio founded the academic association to promote, একদম একদম, একাডেমিক অ্যাসোসিয়েশন, একদম, ভেরি গুড। তো নেক্সট কোশ্চেন কি বলেছে, which of the following was not edited by Dirozio? ডিরোজিও দ্বারা, নট কথাটাকে মাথায় রাখবে, ভালো করে দেখবে এবং নট কথাটাকে খেয়াল করে তারপরে প্রত্যেকে অ্যান্সার দেবে। তিনের অ্যান্সারটা কিন্তু নটটাকে খেয়াল করে তারপরে দেবে, কাজে ডি কিন্তু যারা বলছো তারা হয়, ভালো করে দেখে নাও। একদম ভেরি গুড, 3 বি, একদম। সংবাদ কৌমুদিনী, এটা তো তিনি করেননি, আগের ব্যক্তি করেছিলেন, যার কথা তোমরা একটু আগে পড়লে। চলো নেক্সট কোশ্চেন, ইয়ং বেঙ্গলের উদ্দেশ্য কি ছিল? ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? বলছে হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট?
একদম 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 সমাজ সংস্কার এবং সংবাদের পত্রের স্বাধীনতা, একদম অপশন সি, সোশ্যাল রিফর্মস অ্যান্ড ফ্রিডম অফ প্রেস। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন নয়, নেক্সট টপিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ওরকমই একজন ব্যক্তি, অনেক উঁচু মাপে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অ্যান্ড উইডলি ডিসকাস, যার সম্পর্কে করা যেতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের বহু চর্চিত এবং অন্যতম প্রধান সমাজ সংস্কারক ছিলেন তিনি। বাংলার নারী শিক্ষা বিস্তারে তিনি এক ধরনের পথিকৃতী ছিলেন। নারী শিক্ষা এবং নারী আন্দোলনে যদি রাজা রামমোহন রায়ের সাথে সাথে আরেকজনের নাম নিতে হয়, অবশ্যই সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার প্রচেষ্টায় বহু বালিকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, বহু বহু। আচ্ছা, রাজা রামমোহন রায় কিন্তু নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রচুর ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু রাজা রামমোহন রায়ের যে দিকটা বেশি ছিল সেটা সতীদাহ প্রথা সম্পর্কে আমরা পড়ি। যেমন বিধবা বিবাহ আইন সম্পর্কে আমরা জানতে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা জানি। যেমন এখানে বলেছে বিধবা বিবাহ সম্পর্কে জনমত গড়ে তোলা, এবং লর্ড ডালহৌসির প্রচেষ্টায় তিনি 1856 সালে বিধবা বিবাহ আইন সিদ্ধ করেন। ঠিক আছে, in 1856 with supported of Lord Dalhousie। তারপরে কি বলেছে দেখো, ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মতে কি ছিল, হিস্টোরিক্যাল অমলেশ ত্রিপাঠী, যার সম্পর্কে বলেছেন ঐতিহাসিক আধুনিক মানুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুলিয়ে ফেলবে না বিষয়গুলো, যার জন্য আমি পয়েন্ট করে করে দিচ্ছি তোমাদের। ঐতিহাসিক আধুনিক মানুষ বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কে বলেছিলেন? ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। পরীক্ষায় খাতা খুলে দেখবে, তোমাদের এই কোশ্চেনটাই হয়তো চলে এসেছে। দেখো নেক্সট কি বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কয়টা কোশ্চেন করবো আমরা, 2 থেকে 3টে, বেশি নয়। নেক্সট চলো প্রত্যেকে অ্যান্সার দাও। ইন হুইচ ইয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ন? 1 নয়, এটা 5, এটা 5 নাম্বার কোশ্চেন, 1 নয়। কোশ্চেন নাম্বার 5, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে জন্মগ্রহণ করেন? কোশ্চেন নাম্বার 5 একদম ইন 1820। নারীর অধিকার রক্ষায় বিদ্যাসাগরের প্রধান অবদান কি ছিল? উইডো রিম্যারেজ অ্যাডভোকেশন, অর্থাৎ বিধবা বিবাহ প্রচলন। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হু সাপোর্টেড বিদ্যাসাগর ইন পাসিং উইডো রিম্যারেজ অ্যাক্ট? বিধবা বিবাহ আইন পাশ করানোর ক্ষেত্রে বিদ্যাসাগরকে কে সহায়তা করেছিলেন? কোশ্চেন নাম্বার 7 একদম লর্ড ডালহৌসি। অপশন বি, ভেরি ভেরি গুড। যারা যারা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। চলো নেক্সট কি বলেছে, ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বলেছে উপাধি, বিদ্যাসাগরকে কি উপাধি দিয়েছিলেন? হোয়াট টাইটেল হিস্টোরিয়াল অমলেশ ত্রিপাঠী গিভেন টু বিদ্যাসাগর? কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে, একদম the traditional modern man of India, ঐতিহ্যবাহী আধুনিক মানুষ। অপশন সি, ভেরি ভেরি গুড। চলো নেক্সট, শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান কি ছিল? What was the Vidyasagar major contribution in the field of education? in the field হবে, হ্যাঁ ঠিক আছে। চলো কোনটা হবে, সবাই পায় অ্যান্সার দাও। 9 নাম্বার, অলরেডি ঝড় তুলে দিয়েছে প্রত্যেকে, একদম। স্টাবলিশ গার্লস কলেজ, গার্লস স্কুল, নট কলেজ, স্কুল। ডিরোজিওর ক্ষেত্রে একটা কোশ্চেন দিয়েছি, ডিরোজিও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছিলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান? ডিরোজিও ওয়াজ টিচার অ্যাট হুইচ ইনস্টিটিউশন? একদম হিন্দু কলেজে তিনি শিক্ষক ছিলেন। চলো এবার আসবো আত্মারাম পাণ্ডুরাম সম্পর্কে। আত্মারাম পাণ্ডুরাম মহারাষ্ট্রের প্রখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। কোথাকার ছিল, কোন স্টেটের, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে স্টেটটা জিজ্ঞাসা করেন। ঠিক আছে, প্রার্থনা সমাজ 1867 সালে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, এটাও পরীক্ষায় দিয়ে থাকে। প্রার্থনা সমাজের মূল উদ্দেশ্য হিন্দু সনাতনী ধর্মের বহু আচার আচরণের পরিবর্তনে একেশ্বরবাদী প্রচার। এই একেশ্বরবাদী প্রচার কি, অর্থাৎ মানুষের একটাই ধর্ম থাকবে, যেটা হচ্ছে মানব ধর্ম। তো হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন ভেদাভেদকে এক জায়গায় সরিয়ে দিয়ে, একরকম ভাবে সরিয়ে দিয়ে নতুন এক ধরনের পথ তৈরি করার
এটা মূল প্রচেষ্টা ছিল, যেটা একেশ্বরবাদী প্রচার ছিল। এখানটা কি বলেছে, এরপরে আমরা আসবো এগুলো ছোট ছোট টপিক, এগুলো সম্পর্কে বেশি যেতে হবে তা নয়। মহাদেব গোবিন্দ রানারে, যদিও আত্মারাম পাণ্ডুরাম প্রার্থনা সমাজে প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু মহাদেব গোবিন্দ রানাডে ছিলেন প্রকৃত এর প্রাণ পুরুষ। এই সমাজের প্রকৃত প্রাণ পুরুষ যাকে বলা হয়, তিনি ছিলেন হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। তিনি বিধবা পুনর্বিবাহ সমিতি গঠন করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVVVI। দাক্ষিণাত্যের শিক্ষা সমাজ, দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, যেটা ডেকান এডুকেশন সোসাইটি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সাল বা অন্যান্য কিছু প্রয়োজন থাকলে সেগুলোকে আমি অবশ্যই নোটে ইনক্লুড করে দেবো। এগুলো ছোট টপিক। নেক্সট, দয়ানন্দ সরস্বতী। ভারতের গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগুরু সমাজ সংস্কারক ছিলেন এই দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ বৈদিক ধর্ম ও প্রতিষ্ঠার ক্ষেত্রে 1875 সালে, ভালো করে মাথায় রাখবে সালটা, 1875 সালে আর্য সমাজ গঠন করেন। ভারতে হিন্দুদের গুরুত্বপূর্ণ ধর্মগুরু এবং সমাজ সংস্কারক ছিলেন এই দয়ানন্দ সরস্বতী, ভালো করে নামটা মাথায় রাখবে। ঠিক আছে, আর্য সমাজের সদস্যরা একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিলেন, বেদ বর্ণিত নিরাকার ব্রহ্মে তারা মূলত বিশ্বাস করতেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেব। 19বিংশ শতাব্দীতে হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা ছিলেন এই রামকৃষ্ণ পরমহংসদেব। মূলত রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন হিন্দু, মানে 19বিংশ শতকে। তারই ধর্মীয় চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে তারই শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আসবো স্বামী বিবেকানন্দ। যেহেতু টপিক গুলো খুব একটা বড় করে আমাদের পড়তে হবে না, তাই জন্য এগুলো ছোট টপিককে এক জায়গায় রাখা হয়েছে। 19 শতাব্দী ভারতের জনপ্রিয় রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান এবং অন্যতম শিষ্য যাকে মনে করা হয়, তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম ধর্ম হিসাবে প্রচারের কৃতিত্ব স্বামী বিবেকানন্দের উপরই বর্তায়। ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ছিলেন তিনি। ব্রিটিশ ভারতে ভারতীয় জাতীয়তাবাদী ধারণা তিনি প্রবর্তন করেছিলেন। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন। আচ্ছা, এবার সবাই একটু অ্যান্সার দেবে, যেহেতু অনেকগুলো টপিক আমরা একসাথে কভার করলাম, তো সেই টপিক গুলো নিয়ে অবশ্যই আমাদের কোশ্চেন থাকবে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নাম্বার 1, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হু, একদম প্রত্যেকে ওই যে অ্যান্সার দেওয়া চালু করে দিয়েছে, একদম অপশন সি, আত্মারাম পাণ্ডুরাম। প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ কাকে বলা হয়? প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 2, একদম মহাদেব গোবিন্দ রানারে হচ্ছে এই প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ। ভেরি গুড। ক্লাস করতে কেমন লাগছে বলো? ক্লাসে কোশ্চেন অ্যান্সার এগুলো একসাথে কেমন লাগছে? এরকম ভাবে পড়লে মনে থাকবে তো? চলো তারপরে দেখো, কবে আর্য সমাজ গঠিত হয়েছিল? খুব ইন্টারেস্টিং, খুব খুব ভালো। আচ্ছা ঠিক আছে, চলো কবে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? when was the আর্য সমাজ founded? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? একদম অপশন বি, 1875। 1875, ভেরি গুড। বলেছে হোয়াট ওয়াজ দ্য মেইন বিলিভ দ্য আর্য সমাজ মেম্বার? আর্য সমাজের সদস্যদের মূল বিশ্বাস কি ছিল? প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার 4 এর। একদম তাদের একদম একদম অপশন বি, ভেরি গুড, একেশ্বরবাদী ও নিরাকার ব্রহ্ম। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন? কোশ্চেন নাম্বার 5, একদম স্বামী বিবেকানন্দ। অপশন সি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। রিয়া ঘোষ, তাই তো? সোমা, দীপ্তি, ভেরি গুড। তোমরা দারুণ অ্যান্সার দিচ্ছ, যার জন্য তোমাদের নামগুলো নিলাম। একদম। চলো, বিধবা বিবাহ সমিতি কে প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নাম্বার 6,
কোশ্চেন নাম্বার 6 এর প্রত্যেকে অ্যান্সার দেবে। বিধবা বিবাহ সমিতি হু স্টাবলিশ উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, একদম। ঈশ্বর, একদম। বিধবা বিবাহ সমিতি কি করে হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ সমিতির কথা বলেছে। যে কোশ্চেন দেখতে পাচ্ছ না সে আরেকবার রিজয়েন করো। না, আমার এখান থেকে কোনো প্রবলেম নেই, দুটো ডিভাইসেই ঠিকঠাক দেখা যাচ্ছে। তুমি রিজয়েন করো, দেখতে পাবে। তোমার নেটওয়ার্কের সমস্যার জন্য তুমি দেখতে পাচ্ছ না। একদম 6 বলছে স্বামী, না না না, বিধবা বিবাহ সমিতি মহাদেব গোবিন্দ রানাডে, একটু আগেই পড়ালাম। সমিতিটা খেয়াল করো। হ্যাঁ, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ প্রার্থনা সমাজ ফাউন্ডেড? কোশ্চেন নাম্বার 7, একদম 1867, যেটা আত্মারাম পাঞ্জুরাম করেছিলেন। 1867। প্রার্থনা সমাজের উদ্দেশ্য কি ছিল? 1867, সে 50 নয়, 67 ওটা। হ্যাঁ, সরি, আমি ভুল বলেছিলাম, ওটা 1867 হবে, দাগি চেক করেছি আর এক। যাই হোক, হোয়াট ওয়াজ দ্য গোল অফ প্রার্থনা সমাজ? প্রার্থনা সমাজের উদ্দেশ্য কি ছিল? একদম আচার অনুষ্ঠানের পরিবর্তে একেশ্বরবাদী প্রচার, অপশন সি, একদম। আচ্ছা, সি। কোশ্চেনের নাম্বার দেবো না, রিয়া, তাই তো? রিয়া কোশ্চেনের নাম্বার দেবো, আমি বুঝতে পারবো না তুমি কোন কোশ্চেনের নাম্বার কোশ্চেন করছো। তো নেক্সট বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে প্রার্থনা সমাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন না? প্রার্থনা সমাজের সাথে সরাসরি যুক্ত ছিলেন না নিম্নলিখিত কোন ব্যক্তি? আত্মারাম পাঞ্জুরাম, দয়ানন্দ সরস্বতী, মহাদেব গোবিন্দ রানাডে, কে যুক্ত ছিলেন না? কনফিউজ হয়ে না, কোশ্চেনটাকে পড়ে তারপরে প্রত্যেকে অ্যান্সার দাও। 9 নাম্বার কোশ্চেন, একদম ভেরি গুড রাখি, সোমা, ভেরি গুড। এই তো তোমরা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ধরে ফেলেছো। কোশ্চেনকে, তোমাদের কোশ্চেনের মেন টার্গেট, আজকে হয়তো ক্লাসের মধ্যেই তোমাদেরকে বলছি, তোমাদেরকে মেন উদ্দেশ্য থাকে, বিশেষ করে আমি আমার সাবজেক্টে বলছি, কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি দেখি প্রিভিয়াস ইয়ার দেখতে গিয়ে উদ্দেশ্যটা থাকে ওদের তোমরা পারবে না পারবে সেটা নয়, উদ্দেশ্য থাকে তোমাদের নেগেটিভ মার্কিং করানো। ঠিক আছে, এই জিনিসটা তোমরা খেয়াল করো। এই যে একটু আগে আমি বললাম না, না, তারপরে কারা ছিল, এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের চেষ্টা করে নেগেটিভ করানো। ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংসদেব কোন শতাব্দীর লোক ছিলেন? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম নেগলেক্ট করার নয় এটা কিন্তু। একদম, রামকৃষ্ণ পরমহংসদেব 19 শতাব্দীর, ইন 19th সেঞ্চুরির লোক ছিলেন। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো কি বলেছে। অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট ছিলেন একজন সমাজতান্ত্রিক। অ্যানি বেসান্ট ওয়াজ সোশ্যালিস্ট, স্পিকার, রাইটার, ওম্যান্স গার্লস রাইট, যিনি মূলত আইরিশ একজন ভদ্রমহিলা ছিলেন ইন্ডিয়াতে, স্বায়ত্তশাসনের সমর্থক ছিলেন তিনি। She called mother of Indian economic nationalism, অর্থাৎ ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদী জননী কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিভিআই। বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে কি বলেছেন? 1916 সালে নাগাদ অ্যানি বেসান্ট বাল গঙ্গাধর তিলকের সঙ্গে ভারতের হোম রুল আন্দোলনে সংগঠিত করেন। সালটা মাথায় রাখবে, কার সাহায্য নিয়েছিল আর কে কে ছিল। কত সাল নাগাদ? 1916 সাল নাগাদ আন্দোলন গঠিত করেন, যা দ্বীপের রাষ্ট্র আয়ারল্যান্ডের আন্দোলনেরই অনুকরণ ছিল একটা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। ইন 1817 কলকাতা অধিবেশনে তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের বা আইএনসির প্রথম মহিলা সভাপতি ছিলেন ইনি। কত সালে? 1870-তে কলকাতা অধিবেশন যেটা হয়েছিল সেটাতে তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন। তিনি হয়েছেন তাই নন, প্রথম মহিলা হয়েছিলেন। ইন 1907 সুরাট বিভাজনের পর তিলক ও অ্যানি বেসান্ট চরমপন্থী হয়ে কংগ্রেস ত্যাগ করেন এবং 16-তে তিনি পুনরায় কংগ্রেসে তারা আবার ফিরে আসেন। ইন 1916 রিজয়েন কংগ্রেস, কংগ্রেস বলতে আমি আইএনসির কথাই বলছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যে তারা আবার সুরে আসে, মানে ঘুরে আসে, এবং হোম রুল মুভমেন্ট হুইচ ইজ প্লোরেস্ট, যেটা পুরোপুরি জনপ্রিয় ভাবে সেটা সমান্তরাল রূপে আইএনসির সাথে মিশে যায়। ফলস্বরূপ পরের বছর
তাকে আইএনসি বা অর্থাৎ 1917 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি হলেন আইএনসির প্রথম মহিলা সভাপতি। কাজে মাথায় রেখে পড়তে হবে, এগুলো ছোট ছোট পয়েন্ট, কোশ্চেন এখান থেকেই আসবে। যখন পরীক্ষায় দেখবে তোমরা এই কোশ্চেন গুলো রয়েছে, তোমরা ভাববে যেটা আমরাই পড়ে এসেছি, সেই কোশ্চেন আমাদের জন্যই বানিয়েছে। চলো দেখো, এরপরে আমরা পড়বো জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে ঔপনিবেশিক শাসনের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন। তিনি মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, সমাজ জীবন, ব্রাহ্মদের একাধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিলেন। ঠিক আছে, মানে সেই সময় মহারাষ্ট্রে কোনোভাবে দাগ ফুটানো সম্ভব ছিল না। সেই সময় 1827 থেকে 90 এই টাইমটাতে, মানে তার পিরিয়ডের টাইমে মানে অন্য একটা ধারণা নিয়ে এসেছিলেন তিনি। মহারাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণদের যে একাধিপত্য, তার বিরুদ্ধেই তিনি বিদ্রোহ ঘোষণা করে তোলেন। অর্থাৎ সমাজের মূল মাথার উপরে তিনি বিদ্রোহ করেছিলেন। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল তার জন্য। তার রচিত ব্রহ্মচার্য কাশবাজ বা শ্বেত কার্য আমোদ যা বা গোলামগিরি গ্রন্থ ব্রহ্ম সমাজের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালায়। ঠিক আছে, লেখা বা পেন যে একটা অস্ত্র হতে পারে, এটা কিন্তু তার সম্পর্কে বললে জানা যায় জ্যোতিবা ফুলে সম্পর্কে। তিনি তার পত্নী সাবিত্রী ফুলেকে নিয়ে জাতিভেদ প্রথার বিরুদ্ধে, শূদ্র নারীদের দুর্দশার বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানান। ঠিক আছে, তিনি এবং তার ওয়াইফ দুজনে মিলে, কে সাবিত্রী ফুলে আর জ্যোতিবা ফুলে। ঠিক আছে, কদিন আগে গেল সাবিত্রী ফুলের সে মৃত্যুবার্ষিকী, তার জন্মবার্ষিকী, 100 কততম। আচ্ছা, স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান সংস্কৃতি এবং শিক্ষা দুদিকেই মুসলিম সমাজের ত্রাণকর্তা হিসেবে তিনি উঠে এসেছিলেন। ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান তিনি রাজনীতিতে মুসলিমদের অধিকার নিশ্চিত করতে আলিগড় আন্দোলন গড়ে তোলেন। ঠিক আছে, তিনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার কোশ্চেনটা আসছে, আবারও আসবে। কে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? তোমরা পিওয়াইকিউ উঠিয়ে দেখি নাও, প্রচুর বার কোশ্চেনটা আসছে। ঠিক আছে, এই আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? আর কেউ নয়, স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট দেখো কি বলেছে, কেশব চন্দ্র সেন। ই ফাউন্ডেড, কি করেছে, নববিধান ব্রহ্মসভা। ঠিক আছে, সভা বলছি, সমাজ, ইন 1880। 1880 সালে তিনি কি করেছিলেন? নববিধান ব্রহ্ম সমাজ বা সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ইন্ডিয়ান মিরর পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। আমি প্রতিটা জায়গা যেগুলো গোল 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 করছি, সেগুলো তো ভিভিআই, প্রতিটা লাইন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার এই প্রচেষ্টায় 1872 সালে 3টি গুরুত্বপূর্ণ আইন পাশ করে ফেলেন। বহু বিবাহ নিষিদ্ধ আইন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। বাল্য বিবাহ রদ এবং অসবর্ণ বিবাহ বৈধ। ব্যাপারগুলো কি? বহু বিবাহ নিষিদ্ধ কেন করেছিলেন? একজন ব্যক্তি একাধিক বিবাহ করতেন। ঠিক আছে, এটা তিনি রদ করে ফেলেছিলেন। অল্প বয়সী মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো, এটাও তিনি রদ করেছিলেন। তিনি অসবর্ণ বিবাহ অর্থাৎ ইন্টারকাস্ট যে ম্যারেজ, হ্যাঁ, সেটাকে তিনি লিগাল ফর্মে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, তো এই ফর্মে গুলোতে 1872 সালে তিনি এই 3টি গুরুত্বপূর্ণ আইন পাস করেন। সে ছিলেন কে? আর কেউ নয়, কেশব চন্দ্র সেন। আচ্ছা, এবার প্রত্যেকে আবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, একদম। ফার্স্ট কোশ্চেন, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য কে ছিলেন? প্রত্যেকে অ্যান্সার দাও, তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আছি। একদম, স্বামী বিবেকানন্দ। কে হিন্দু ধর্মকে একটি বিশ্ব ধর্মের প্রচার হিসাবে প্রতিষ্ঠা করেছিল? 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার দেবে সবাই। কোশ্চেন নাম্বার 2, একদম 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 অপশন সি, স্বামী বিবেকানন্দ। তারপরে 3 নাম্বার কোশ্চেনে ভারত জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হন? আর অবশ্যই কমেন্টে এটা লিখবে কত সালে হয়েছিল। আমি কিন্তু শুধু অ্যান্সার চাই না, শুধু সালটাও চাই। 3 নাম্বার কোশ্চেনে শুধু অ্যান্সার হলে হবে না, আমার কিন্তু সালটাও চাই। প্রত্যেকে কিন্তু বলবে অ্যানিমেশন, তো এটা সবাই জানবে, 1917। ভেরি গুড, একদম। আর এই অধিবেশনটা কোথায় হয়েছিল? প্রত্যেকে অ্যান্সার দিতে হবে। প্রত্যেকে অ্যান্সার দেবে, এই অধিবেশনটা কোথায় হয়েছিল? কলকাতা। ভেরি গুড। চলো নেক্সট দেখি, নেক্সট কোশ্চেন, ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিল? কোশ্চেন নাম্বার 4,
ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিল? প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার 4 এর। একদম একদম অপশন বি। কোশ্চেনের নাম্বার দেবো না সোমা, কোশ্চেনের নাম্বার দেন নইলে বুঝতে পারবো না। একদম 4 নাম্বার কোশ্চেনের একদম তিলক ও অ্যানি বেসান্ত। ভেরি গুড। 5 নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে কোশ্চেন নাম্বার 5। হু ফাউন্ডেড ইউনিয়ন ব্যাংক? এটা এখনো আমি করাইনি, তবুও যদি তোমরা পারো তবে অ্যান্সার দিয়ে দিও। এটা হবে দ্বারকানাথ ঠাকুর। হ্যাঁ, দ্বারকানাথ ঠাকুর 1828 সালে। এটা এখনো তোমাদের করাইনি আমি, যদি কোশ্চেনটা চলে এসছে 1828। হ্যাঁ, সালটা মাথায় রাখবে, 1828 সালে দ্বারকানাথ ঠাকুর। তো নেক্সট কোশ্চেন, আলিগড় মুসলিম বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? 6 নাম্বার কোশ্চেন, আলিগড় মুসলিম বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? কোশ্চেন নাম্বার 6 প্রত্যেকে অ্যান্সার দেবেন। একদম স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান এটা প্রতিষ্ঠা করেছিলেন। তত্ত্ববোধিনী সভা, হু এস্টাবলিশ তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমদ খান। ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে। 7 নাম্বার কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 7 সি। হ্যাঁ একদম তত্ত্ববোধিনী সভা। একদম একদম কেশবচন্দ্র সেন। চলো নেক্সট কোশ্চেন, আলমগিরি গ্রন্থে কে রচনা করেছিলেন? আলমগিরি, সরি আলমগিরি বলছি, গুলামগিরি গুলামগিরি, আলমগিরি বলছি গুলামগিরি। প্রত্যেকে অ্যান্সার দেবে। গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। 9 নাম্বার কোশ্চেন, কিসের জন্য হ্যান্ড শো করছো তুমি? 8 নাম্বার কোশ্চেন, 8 বলছে সবাই বি। ভেরি গুড, 8 বি। তো নেক্সট কোশ্চেন, কেশবচন্দ্র সেনের প্রচেষ্টায় কোন আইন পাশ হয়? কোশ্চেন নাম্বার 9। কেশবচন্দ্র সেনের একদম সিভিল ম্যারেজ অ্যাক্ট। একদম সিভিল ম্যারেজ অ্যাক্ট একদম 1872। একদম অপশন সি। একদম অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, সরি নেক্সট কোশ্চেন কেন, আমি তো একটা কোশ্চেন বাদ দিয়ে গেলাম। আচ্ছা 10 নাম্বার কোশ্চেন, ইন্ডিয়ান মিরর এর সম্পাদনায় কে ছিলেন? 10 নাম্বার কোশ্চেন, অ্যান্সার দেবে সবাই। কোশ্চেন নাম্বার 10। একদম 10 সি, কেশবচন্দ্র সেন। ভেরি গুড, প্রত্যেকে দারুণ অ্যান্সার দিচ্ছ যারা যারা। খুব সুন্দর লাগছে যে তোমরা ক্লাসের সাথে এত সুন্দরভাবে জয়েন্ট হয়ে প্রত্যেকটা অ্যান্সার দিচ্ছ। চলো দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর, যার সম্পর্কে আমরা আগেই একটা লাইন পড়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, বলেছে যে স্টাবলিশ করা হচ্ছে তত্ত্বরঞ্জনী সভা। মাথায় রাখবে নামটা একটু খটমটো তোমাদের ক্ষেত্রে। তত্ত্বরঞ্জনী সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে তত্ত্ববোধিনী সভায় পরিণত হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1839 সালে। তার অর্থদানে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। প্রকাশনা কে ছিলেন? সম্পাদনায় ছিল অক্ষয় কুমার দত্ত, কিন্তু তার জন্য অর্থ সাহায্য কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। বলেছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ইন 1815 তিনি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, when British Indian Association was found in 1815 he became the secretary। তিনি এর সম্পাদনায় নিযুক্ত হন। বলেছে he was founded আদি ব্রহ্ম সমাজ in 1866। এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে সমস্যায় তিনি আলাদা হয়ে যান ব্রহ্ম সমাজ থেকে। তো এটা আদি ব্রহ্ম সমাজের এটা নাম হয়ে যায় তখন 1866। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ স্বাধীন ভারত আন্দোলনে অন্যতম বিশিষ্ট নেতা এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের টাইম পিরিয়ড ছিল 1848 থেকে 1925। এই টাইম পিরিয়ডে তিনি ছিলেন। ভারতীয় আন্দোলনে গড়ে তোলার ক্ষেত্রে তিনি ভারত সভা ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেন। কত সালে? সালটা মাথায় রাখবে, 1876 সালে। কি ভারত সভা আর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মাথায় রাখবে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এই দুটোই। এবং তাকে রাষ্ট্রগুরু বলা হতো। কাকে বলা হতো? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ইন 1885
কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের কংগ্রেসের উদ্দেশ্যে মিল থাকায় তিনি 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে একীভূত হয়ে যায়। তখন তার পার্টি কংগ্রেসের সাথে মিলে যায় কত সালে? 1885 সালে। ঠিক আছে। তা এবং এই কলকাতায় যে সেকেন্ড অধিবেশনটা হয়, যেখানটায় সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো কি বলেছে, তিনি দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কত সালে? 1895 আর 1900 সালে। তিনি পরপর দুবার আর তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। সরি, পরপর দুবার না, দুবার আর কি। হ্যাঁ, তাকে মুকুটহীন রাজা বলা হয়। কোথাকার? বাংলার মুকুটহীন রাজা তাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। ইন 1905 সুরেন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং স্বদেশী আন্দোলন গড়ে তোলেন এবং তিনি অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন। বিধবা বিবাহদের পক্ষে, মেয়েদের অধিক বয়সী বিবাহের জন্য তিনি আন্দোলন করতেন। He also worked social reform, supported widow remarriage and advocacy for the women's education, legal age marriage. অটোবায়োগ্রাফিটা একবার দেখে নেবেন। His autobiography and সেগুলো A Nation in Mankind. নেক্সট দেখো কি বলেছে, তাকে কংগ্রেসের পথকৃতি বলা হয়। আচ্ছা, তারপরে দেখো কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে জানতে হবে। তাকে কংগ্রেসের পথকৃতি বলা হয়। তারপরে বেঙ্গলি পত্রিকা সম্পাদনা করেন এবং এই পত্রিকার মাধ্যমে তিনি তার জনমত গড়ে তোলেন। কোন পত্রিকা? খুব ইম্পর্টেন্ট। কংগ্রেসের পথকৃতি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট। বিখ্যাত উক্তি, আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই উক্তিটি কার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে সমস্ত স্থায়ী বিষয়কে আমি অস্থায়ী তৈরি করে দেবো। তার দৃঢ় ব্যক্তিত্ব জন্য ইংরেজরা তাকে যেসব বিষয়ে বলতো দিস কন্ডাক্ট বাই ব্যানার্জি ফোর্ট। তারপর লর্ড কার্জন ওয়ান্স সেড ইট ইজ দ্য সেটেল ফ্যাক্ট। কার্জন সম্পর্কে তার উক্তি ছিল এটা। সুরেন্দ্র নট ব্যানার্জি, এটাও উক্তি করেছিল তার সম্পর্কে। নেক্সট দেখো কি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন ভারতের উপমহাদেশের প্রথম সারির রাজনীতিবিদ। গ্র্যান্ড ওল্ড ম্যান তাকে বলা হতো, অর্থাৎ মহান বৃদ্ধ মানব। তার অভিজ্ঞতার জন্য তাকে বলা হতো। তার যে অভিজ্ঞতা ছিল তার ভিত্তিতে ইংরেজদের কাছে তিনি পরিচিত ছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে। ভারতীয়দের মধ্যে তিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন কে? দাদাভাই নৌরোজি। ইন 1892 ইংল্যান্ডের নির্বাচনে ফরেনসিক এলাকা থেকে তাকে উদারনৈতিক দলের সদস্য নিয়ে আসা হয়। ইন 1992 হি ইলেক্টেড, হ্যাঁ, সেন্ট্রাল ইংল্যান্ডের তিনি হচ্ছে লিবারেল পার্টি থেকে তিনি জয়ী হয়েছিলেন এবং তাকে ব্রিটিশ পার্লামেন্টে পাঠানো হয়। তারপরে কি বলেছে, 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি সভাপতি হন এবং এই অধিবেশনে তিনি স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেছিলেন। তাহলে দাদাভাই নৌরোজি কোন অধিবেশন থেকে স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন? এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কোন অধিবেশন থেকে? 1906 সালে কংগ্রেসের অধিবেশন থেকে। রাস্তা গফরত ছিল তার জার্নাল, তিনি সম্পাদনা করেছিলেন। তার লেখা বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটা অর্থনীতির ক্ষেত্রে একটা অন্য দিক খুলে দিয়েছিল তৎকালীন সময়। এখনো আমাদের ক্ষেত্রে আমরা পড়ি, ইকোনমিক্স পড়ার ক্ষেত্রে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেখানে কিভাবে ভারতের ধন সম্পত্তি, যেমন ভাবে আমরা ব্রেনে আমাদের বাজে জিনিস ফেলে দিই, সেইভাবে আমরা অর্থনীতিকে কিভাবে মিসইউজ করছিলাম সেটা সম্পর্কে লেখা। হি ফাউন্ডেড ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের তিনি ফাউন্ডার ছিলেন। নেক্সট দেখো কি বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি একটু বেশি কমপ্লিট করে আবার তোমাদেরকে এমসিকিউ করাবো। এমসিকিউ কিন্তু শেষ হয়নি, এটা কিন্তু মাথায় রাখবে সবাই। হ্যাঁ, এমসিকিউ কিন্তু শেষ হয়নি। ভারতীয় বাংলা সাহিত্য ইতিহাসে বঙ্কিম সাহিত্য সম্রাট হিসাবে মূলত তিনি পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখার মাধ্যমে দেশের তরুণদের মধ্যে জাতীয়তাবোধ উন্মেষ ঘটেছিল। রাইটার্স, তার রচিত আনন্দমঠ, যেটা 1882 সালে উপন্যাসে
বন্দে মাতারাম, যেটা 1937 সালে ভারতের জাতীয় স্রোত হিসাবে স্বীকৃতি পায়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। ক্ষুদিরাম বোস, যার সম্পর্কে না বললেই নয়, ব্রিটিশ শাসনে চরম বিরোধিতা করায় বাংলার তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির উপর পড়েছিল, কিন্তু তার ভুল অন্যের গাড়িতে বোমা ছুড়ে দেয়, নিরীহ ইংরেজ নিহত হয়, ক্ষুদিরাম ধরা পড়ে যান। প্রফুল্ল চাকির মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভক্ত, কেউ বলেন তিনি আত্মহত্যা করেন, কেউ বলেন তিনি পুলিশের গুলিতে মারা যান। এখানে নোট কি হতে পারে? পুলিশ ইন্সপেক্টর নন্দলালকে হত্যা করেন, প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়ার বদলা নেয়, এবং নরেন গাঙ্গুলি এবং শ্রীচন্দ্র পাল এরা দুজনে। তারপরে পড়বো আমরা অরবিন্দ ঘোষ। ভারতের বাঙালি রাজনৈতিক নেতা, দার্শনিক, আধ্যাত্মিক সাধক ছিলেন এই অরবিন্দ ঘোষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা তার ছিল। কংগ্রেসের চরমপন্থী নেতা থাকা সত্ত্বেও বঙ্গভঙ্গ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। কলকাতা অধিবেশনের সমিতিতে বিপ্লবী সংগঠনে তিনি জোর দিয়েছিলেন। পরবর্তী আলিপুর বোমার মামলায় তিনি গ্রেপ্তার হন, এবং কিন্তু চিত্তরঞ্জন দাসের সহায়তায় তিনি খালাস পেয়ে যান। এরপর রাজনৈতিক জীবন ত্যাগ করেন এবং আধ্যাত্মিক সাধনায় তিনি মনোনিবেশ করেন। এরপরে দেখবো আমরা লাল বাল পাল সম্পর্কে। লাল অর্থাৎ পাঞ্জাবের লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, পাল হচ্ছে বাংলার বিপিন চন্দ্র পাল। এই যে তিনজনকে একসাথে বলা হয়। 19 শতকের গোড়ার দিকে তিন চরমপন্থী নেতা জাতীয়তাবাদী ঢেউ তুলেছিলেন, স্বদেশী আন্দোলনের সূচনা করেন। লালা লাজপত রায় বাংলার পাঞ্জাব কেশরী বলা হয় তাকে। মূলত লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এক সেকেন্ড, ওকে ঠিক আছে দেখছি, পিএনবি যেটাকে বলা হয়, চলো, প্রতিষ্ঠা করেছিলেন, এবং 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেওয়ার সময় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন, এবং কিছুদিন পরেই তার মৃত্যু ঘটে। এরপরে কি বাল গঙ্গাধর তিলক, বলেছে তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা, লোকমান্য তিলক নামে তিনি পরিচিত ছিলেন। 1916 সালে অ্যানি বেসান্তে হোম রুল আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। বিপিন চন্দ্র পাল বাংলার অনাবিল বক্তৃতার জন্য তার বক্তার জন্য মূলত তিনি প্রসিদ্ধ ছিলেন। পালের আত্মহত্যা, হাজার হাজার মানুষ যুবক স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। প্রথম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে রাজনীতিতে সক্রিয় হলেও পরে তিনি চরমপন্থী নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন। স্বরাজ নামক একটি পত্রিকার সম্পাদনা করেন, এবং অসহযোগ আন্দোলনে গান্ধীজির সাথে মতানৈক্যের কারণে রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ান এই বিপিন চন্দ্র পাল। তারপরে মানবেন্দ্র নাথ রায়, ঠিক আছে, যে আমাদের কনস্টিটিউশনের প্রথম ধারণা দিয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ভারতের জন্য একটা গণপরিষদের প্রয়োজন, তিনি একটা ধারণা দিয়েছিলেন। তিনি প্রথম 1934 সালে ইন্ডিয়ান ইয়ার 1934-এ এই এম এন রয় প্রথম ধারণা দিয়েছিলেন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রয়োজন, সি এর প্রয়োজন আছে, একটা কনস্টিটিউশনের প্রয়োজন আছে, তিনি প্রথম ধারণা দিয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে 1934-এ কংগ্রেসের সেশনে, আইএনসির কংগ্রেস সেশনে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, কমিউনিস্ট নেতা ভারতের মানবেন্দ্রনাথ রায়, যার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যেটা তোমরা খুব ভুল করে থাকো। 1920 সালে 17 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখান্ডে কমিউনিস্ট পার্টি গঠন করেন, এবং বিপ্লবী কর্মকাণ্ডে ছদ্মনাম ব্যবহার করলেও এম এন রয় নামেই তিনি সর্বাধিক প্রসিদ্ধ ছিলেন। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, স্বাধীনতা সংগ্রামী সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণ ভারত ছাড়ো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। 1970-এর দশকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আন্দোলনে জেভি মুভমেন্ট নামে এই আন্দোলনটা পরিচিত। ঠিক আছে, তারপরে ভারতের রাজনীতিতে অন্যতম প্রধান নেতা তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1916 সালে লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লীগ একত্রিত করার চেষ্টা করেন তিনি। পরবর্তীকালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ায় লক্ষ্য আন্দোলনের শুরু করে এবং পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন তিনি। প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট, চিত্তরঞ্জন দাস একজন স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী, দানশীল ব্যক্তি। দেশবন্ধু নামে মূলত তিনি পরিচিত।
স্বরাজ্য পার্টি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1923 সালে কংগ্রেস থেকে বেরিয়ে। ঠিক আছে, সাথে ছিল তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু ছিলেন। শুধু এটুকু জানলেই হবে, সাহিত্য এখানে তিনি বলে এখানে ইনক্লুড করে দিলাম। জওহরলাল নেহেরু স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তার অটোবায়োগ্রাফি গুলো দেখে নেবে, ডিসকভারি অফ ইন্ডিয়া এন্ড অটোবায়োগ্রাফি, এগুলো দেখে নেবে। 1929 সালের 31শে অক্টোবর কংগ্রেসের সভাপতি হিসাবে রাভি নদীর তীরে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এটাই ছিল ভারতের জাতীয় আন্দোলনের প্রথম পতাকা উত্তোলন। ঠিক আছে, বলেছি তিনি অসহযোগ আন্দোলনে ও লবণ সত্যাগ্রহের সময় 1931 এবং 1935 সাল পর্যন্ত, 31 থেকে 35 টানা 5 বছর 5 ইয়ার্স পর্যন্ত তিনি কারারুদ্ধ ছিলেন। সমাজতান্ত্রিক জাতীয় অর্থনীতিতে তিনি গ্রহণ করেছিলেন এবং পক্ষপাতী ছিলেন না। ভারত ছাড়ো আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। সর্দার বল্লভভাই প্যাটেল একজন পণ্ডিত, একজন জাতীয়তাবাদী নেতা। সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে ভারতের লৌহ মানব বলা হয়, দ্য আয়রন ম্যান। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং অসহযোগ আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। ঠিক আছে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম ছিল বাঘা যতীন, বাংলার একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা, যুগান্তর দলের প্রধান। তিনি বালেশ্বর বুড়িবালামের নদীর তীরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, আহত হয় এবং মৃত্যুর আগে তিনি বলেছিলেন, এত রক্ত শরীরে ভোগ করে প্রতিটি বিন্দু অর্পণ করে গেলাম দেশমাতৃকার চরণে। বিখ্যাত উক্তি তার, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলছি, কোনো লাইন এখান থেকে বাদ দেবে না, এই লাইনগুলো থেকেই কোশ্চেন প্রত্যেকটা দেবে তোমার। সূর্য সেন পূর্ববঙ্গে অংশগ্রহণকারী ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এই সূর্য সেন। তিনি মাস্টারদা নামে সর্বাধিক প্রচলিত ছিল, মানে পরিচিত ছিল। সূর্য সেন দলে কিছুদিন অন্যতম চট্টগ্রামে এক এলাকায় ব্রিটিশ শাসনে উৎখাত করে দেন। তিনি নিজেকে সামনে রেখে জালালাবাদের পাহাড়ে যুদ্ধ চালান। মাস্টারদা বিপ্লবী আন্দোলনে মেয়েদের অংশগ্রহণে ভূমিকা নেন তিনি। তিনি রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? সূর্য সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার বিপ্লবী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও জালালাবাদের যুদ্ধ, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। ইংরেজ সরকার সূর্য সেনকে ধরার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেন। অবশেষে তিনি ধরা পড়েন এবং তার ফাঁসি হয়ে যায়। বিনয় বাদল দীনেশ, তারা ত্রয়ী নামে পরিচিত ছিল, বিরোধী আন্দোলনের ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে আছেন তারা। 1930 সালে 8ই ডিসেম্বর কলকাতায় মহাকরণ আক্রমণে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অফিসার কর্নেল NSK স্পেন্সারকে তিনি হত্যা করেন। এরপর অল ইন্ডিয়া যুদ্ধে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকেন তিনি। ঠিক আছে, এই 3 জন বিপ্লবী ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে মহাকরণের ভেতরেই লড়াই চালান। এই যুদ্ধে বাদল পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন এবং বিনয় হাসপাতালেই মারা যান এবং দীনেশকে ফাঁসি দেওয়া হয়। এরপরে পড়বো আমরা ভগৎ সিং সম্পর্কে। ভগৎ সিং ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তি এবং অগ্নিযুগের বিপ্লবী তিনি। হিন্দুস্তানি সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তিনিই গঠন করেছিলেন। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রিটিশ অফিসার স্যানুলকে তিনি হত্যা করেন। বিচারে তাকে ফাঁসি দেওয়া হয় এবং ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি, যেটা তিনিই শুরু করেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনকে কিছুটা উদ্বুদ্ধ করে সমাজতান্ত্রিক উত্থান করেন তিনি। প্রতিটা পয়েন্ট আমি ইম্পর্টেন্ট, যদি কোনো জায়গায় বুঝতে না পারো, কোনো জায়গায় সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি দরকার হলে আরেকবার রিক্যাপ করে দেবো। দ্বিতীয় বাহাদুর শাহ, একে কেন করছি? কারণ একে সম্রাটকে মূলত সামনে রেখে একটা বিদ্রোহ পরিচালিত করতে গেলে কাউকে তো নেতা তৈরি করতে হয়। তো 1857 সালে মহাবিদ্রোহে তাকেই মূলত নেতা করে সামনের দিকে এগোনো হয়েছিল। 1857 সালে মহাবিদ্রোহ চলাকালীন ভারতীয় নেতারা তাকে ভারত সম্রাট বলে ঘোষণা করেন। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1858 সালে বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করে তাকে রেঙ্গুরে পাঠিয়ে দেন, সেখানেই তার মৃত্যু হয়। এরপরে পড়বো একই বিদ্রোহের আরেকজন নেতা মঙ্গল পান্ডে।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 34তম বেঙ্গল ব্যাটালিয়নের একজন লেফটেন্যান্ট সৈনিক ছিলেন তিনি। 1858 সালে সিপাহী বিদ্রোহ শুরুর সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরেই আরেকটা সেই বিদ্রোহের নেতা নানা সাহেব, 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম নেতা। কানপুরের সিপাহী বিদ্রোহে তিনি বিরুদ্ধে তিনি সংগঠিত বিদ্রোহ করেন। পরবর্তীকালে তিনি পরাজিত হয়ে এবং আত্মগোপন করেন। অনেকে মনে করেন তিনি নেপালে পালিয়ে যান, আবার অনেকে মনে করেন 1859 সালে তিনি মারা যান। টাটিয়া টপি ছিলেন 1857 সালে বিদ্রোহের অন্যতম নেতা। তিনি নানা সাহেবের কাছে কানপুরে বিদ্রোহ নেতৃত্ব দেন এবং ধরা পড়লে 1859 সালে তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের আইনে মূলত দেওয়া হয়। রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই ভারতের ইতিহাসে বিপ্লবী নেত্রী ছিলেন, যিনি চিরস্মরণীয়। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতির বিরুদ্ধে প্রয়োগ করায় ঝাঁসির ইংরেজ সমাজকে তিনি অন্তর্ভুক্তি করতে চেয়েছিলেন। ইংরেজদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করায় যুদ্ধক্ষেত্রে তিনি তাকে মৃত্যুবরণ করতে হয় এবং তিনি বলেছেন ঝাঁসি নেহি দুঙ্গি। আচ্ছা, এবার আবার এমসিকিউ রয়েছে আমাদের। প্রত্যেকে বলো, সবকিছু বুঝতে পারছো তো? কোনো জায়গায় কি বলতে হবে? কোনো জায়গায় কি রিক্যাপ করতে হবে? কোনো পোর্শন তোমরা বুঝতে পারোনি? অনেকগুলো ছোট টপিক ছিল বলে আমি একসাথে ওগুলোকে করে করানো হয়েছে। প্রত্যেকে বলো যে কোনো জায়গায় কি বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দেবো। সবাই একটু জানাবে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে। একদম। চলো, আচ্ছা, একের বলছে সি। আচ্ছা, আমি তো এখন কোশ্চেন পড়াই শুরু করিনি, কিন্তু স্টুডেন্টরা এত ফাস্ট যে কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, চলো। 1876 সালে সর্বভারতীয় ঐক্যের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1876 প্রমোটিং অল ইন্ডিয়া ইউনিটি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি। বলছে একদম সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। ঠিক আছে। রাষ্ট্র গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, হু নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? একদম দাদা ভাই নৌরোজি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 1908 সালে মুজাফফর আহমেদের বোমা মামলায় কোন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হয়? 3 নাম্বার কোশ্চেন। একদম ক্ষুদিরাম বসুকে। ভেরি গুড। কোশ্চেন বুঝতে কারো সমস্যা হচ্ছে না তো? ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই আছে। কোশ্চেন কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি। বলবে আমাকে যদি বুঝতে সমস্যা হয়, বলবে, আমি আবার দরকার হলে বলে দেবো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীর নাম কি? হোয়াট ইজ দ্য টাইটেল সুরেন্দ্রনাথ ব্যানার্জি অটোবায়োগ্রাফি? প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 4। একদম, একদম অপশন বি। ভেরি গুড, একদম অপশন বি, এ নেশন ম্যানকাইন্ড। চলো, কোশ্চেন নাম্বার 5। ইন দ্য হু ডিমান্ডেড স্বরাজ সেলফ, মানে কংগ্রেস অধিবেশনে বাংলার স্বরাজের দাবি প্রথম কে করেছিল? একদম ক্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 5 এর একদম অপশন সি, দাদাভাই নৌরচি। ভেরি গুড, দাদাভাই নৌরচি। অপশন সি, দাদাভাই নৌরচি। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 6। দ্য বেঙ্গল পত্রিকা মূলত কে সম্পাদনা করেছিলেন? একদম, একদম সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট কোশ্চেন বলছে প্রভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে? 7 নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার দেবে একদম দাদাভাই নৌরোজি। ভেরি গুড। 8 নাম্বার কোশ্চেন, বন্দে মাতরম কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? 8 নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে। প্রত্যেকে দারুণ অ্যান্সার দিচ্ছ, খুব ভালো লাগছে। একদম 8 রে। ভেরি গুড। আমি প্রত্যেকে একটা নামও পড়তে পারছি না, তোমরা এত স্পিডে অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো, 9 নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 9। একদম 9 নাম্বার কোশ্চেন।
একদম অরবিন্দ ঘোষ, অপশন এ অরবিন্দ ঘোষ, ভেরি গুড। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশরা কি নামে ডাকতেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, নয় রে, ভেরি গুড ভেরি গুড, যারা যারা অ্যান্সার দিয়েছো নয় রে, ভেরি গুড। 10 নম্বর কোশ্চেনে অ্যান্সার দাও প্রত্যেক গিয়ে, একদম নয় রে, ভেরি গুড। 10 নম্বর কোশ্চেনে অ্যান্সার দেবে প্রত্যেকে, একদম সুরেন্দ্রনাথ নট ব্যানার্জি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, পাঞ্জাব কেশরী নামে কাকে ডাকা হতো? 11 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, একদম পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? 11C, ভেরি গুড, লালা লাজপত রায়, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, 12 নম্বর, 12 নম্বর কোশ্চেনে সবাই অ্যান্সার দাও। কোশ্চেন নাম্বার 12, প্রত্যেকে অ্যান্সার দেবে। 12 নম্বর কোশ্চেন, একদম বিপিন চন্দ্র পাল, অপশন বি। কি বলেছে? দেখো নিম্নলিখিত কে স্বরাজ পত্রিকার সম্পাদনা করেছিলেন? স্বরাজ পত্রিকা বিপিন চন্দ্র পাল, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, কোন বছর এম এন রয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? 13 নম্বর কোশ্চেন, একদম 17ই অক্টোবর কোন সালে? কোশ্চেন নাম্বার 13 প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 13, 1920, ভেরি গুড, 1920, 17th অক্টোবর, 17th অক্টোবর। চলো নেক্সট কোশ্চেন, সুভাষ চন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? 14 নম্বর কোশ্চেন, একদম চিত্তরঞ্জন দাস। তিনি স্বরাজ্য পার্টি গঠন করেন কত সালে? কমেন্টে বলবে তিনি স্বরাজ্য পার্টি কত সালে গঠন করেছিলেন। 14 নম্বরের কোশ্চেনে বলবে স্বরাজ্য পার্টি কত সালে গঠন করেছিলেন, প্রত্যেকে অ্যান্সার দেবে দেখি। স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি তিনি কত সালে গঠন করেছিলেন? প্রত্যেকে অ্যান্সার দাও। চিত্তরঞ্জন দাস, আচ্ছা। লাল বাল পাল ত্রয়ী 19 শতকের গোড়ায় কোন আন্দোলন করেছিলেন? প্রত্যেকে অ্যান্সার দেবে। কোশ্চেন নাম্বার 15, একদম স্বদেশী আন্দোলন, 15C, স্বদেশী আন্দোলন, একদম। এটা হচ্ছে 1923 সালে, 1923 স্বরাজ্য পার্টি গঠন করেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে গুরুতর আহত হন কে? কোশ্চেন নাম্বার 16, একদম লালা লাজপত রায়, এবং কদিন বাদেই তার মৃত্যু হয়। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? 16 নম্বর কোশ্চেন। 17 নম্বর, একদম সর্দার বল্লভ ভাই প্যাটেল, লৌহ মানব বলা হয়। নেক্সট কোশ্চেন, এম এন রয়ের প্রকৃত নাম কি? 18 নম্বর কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেবে, একদম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, জেপি মুভমেন্ট কোন নেতার সঙ্গে যুক্ত? এটা তো বুঝতেই পারছো, নাম দেখেই বোঝা যায়। এর থেকে বলতো কত সালে হয়েছিল জেপি মুভমেন্ট, তাও না হয় একরকম হতো। তোমরা উত্তর দেবে কত সালে জেপি মুভমেন্ট হয়েছিল, কার বিরুদ্ধে কত সালে এই জেপি মুভমেন্ট হয়? উত্তর দেবে। 31শে ডিসেম্বর 1929 সালে রাভি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করেন কে? কোশ্চেন নাম্বার 20, নেহেরু, জওহরলাল নেহেরু, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। জয়প্রকাশ নারায়ণ এই বিদ্রোহটা করেছিল 1917 সালে, 70 সালে। কেউ উত্তর দিলে না। চলো, এক সেকেন্ড।
আচ্ছা, এবার বলো তোমাদের ওভারঅল ক্লাস কেমন লেগেছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে একটু কমেন্টে আমাকে একটু এটা শেয়ার করবে যে তোমাদের ক্লাস কেমন লাগলো, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা লেগেছে নাকি আমাকে একটু বলো। শুধু ভালো লেগেছে বললে হবে না, বলতে হবে যে কোনো জায়গায় আহ, বুঝতে অসুবিধা হয়েছে নাকি, সেটা আমি আবার এক্ষুনি রিক্যাপ করে দেবো। ক্লাসের শেষে তো অবশ্যই তোমরা এরকম প্রিন্টেবল ফরম্যাটে নোট পেয়ে যাবে, যেখানে দেখবা তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো যদি তোমরা ভালোভাবে দেখবে, তখন দেখবে কোশ্চেন অ্যান্সারের নিচে তোমাদের ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে। আমি যা যা পড়ালাম ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে এরকম প্রিন্টেবল ফরম্যাটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রিন্টেবল ফরম্যাটে পাবে এই ক্লাসের নোট। কোন কোনো অসুবিধা হয়নি, খুব ভালো স্যার, ভেরি গুড, একদম রাখি দাস প্রত্যেকে। ঠিক আছে, তো একদম সবাই তাহলে তাহলে সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে তো, তাহলে সবার সাথে আশা করি ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা তুমি একটু, স্যার আমি একটু পরে জয়েন করেছি, অবশ্যই স্যার, ঠিক আছে চলো, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ক্লাসে আবার আশা করি দেখা হবে। ঠিক আছে, স্যার প্রত্যেকে। কমপ্লিট হয়ে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিছু বলবেন স্যার, বলুন। না স্যার বলছি কমপ্লিট হয়ে গেছে তাই বলছি। হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটা ওদের কাছে কোনো জায়গায় অসুবিধা আছে নাকি ওইটাই জিজ্ঞাসা করছিলাম আর হ্যাঁ কি। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করুন। স্যার আমি এদিক থেকে লাইনটা কেটে দিলাম তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটু একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি গ্রুপটা ওপেন করেছি, তার সাথে সাথে আমি যে এগুলো রয়েছে তোমার সিক্রেট কোড, সেটা আমি শেয়ার করে দিচ্ছি। একটু যদি আমাকে একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। একটা মিনিট জাস্ট। আচ্ছা, চলো আমি এতে চলে গেলাম। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করলাম স্যার। হ্যাঁ, চলো আমি গ্রুপটা ওপেন করে দিলাম। তার আগে আমি এখান থেকে আহ, তোমার সিক্রেট কোডের জায়গাটাও শেয়ার করেছি, যাতে করে সময় নষ্ট না হয়। আশা করি দেখতে পাচ্ছ, এটা ফার্স্ট পেজ, মানে গতকাল যারা ক্লাস করেছিল তারা এই জায়গাটা ভালো চিনতে পারবে। আমি চলে আসছি সিক্রেট কোডের পেজটাতে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন করা আছে। আগামীকাল সিডিপি ক্লাস রয়েছে। আশা করি সাবজেক্টটার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, শুধু দুটো তিনটে কথা বলে রাখি। আগামীকাল সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাস রয়েছে, বাংলায় বললে যেটাকে আমরা বলছি শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব। আমাদের টেট যে ধরনেরই হোক না কেন, তা প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট, এই দুটো টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে সিটেট পেপার ওয়ান পেপার টু, মানে সিটেট পেপার ওয়ান বললে অ্যাকচুয়ালি বোঝায় আমাদের প্রাইমারি টেট, আর সিটেট পেপার টু বললে বোঝায় আপার প্রাইমারি টেট। দুটো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য সাবজেক্ট, মানে বাধ্যতামূলক। এবং
এই সাবজেক্টে অ্যাকচুয়ালি আমাদের পেডাগজির জ্ঞানটা পাওয়া যায়, যেহেতু সব সাবজেক্টের সাথেই পেডাগজি রয়েছে। তো পেডাগজির পিওর কনসেপ্ট তুমি ওখান থেকে পাবে। আগামীকাল একজন ম্যাডাম থাকবেন, মানে আগামী ক্লাস করার পর আমি তো তোমার থেকে ফিডব্যাক নেব, কিন্তু যেটা হবে আর কি, যে ক্লাসের মধ্যে হয় না যেরকম যে ধরো ক্লাস আজও যেমন তোমরা ক্লাস করলে মনে হলো হ্যাঁ কোনো রকম কনসেন্ট্রেশনে ব্রেক হয়নি, আগামীকালও এই ব্যাপারটা আসবে। প্লাস তার সাথে সাথে যেটা পাবে যে কিভাবে দেখবে একজন টিচার তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করছে, সেটা আগামীকাল ম্যাডামের ক্লাস দেখলে বুঝতে পারবে। সন্ধ্যে 6টা থেকে শুরু হবে, মনে রাখবে আগামীকাল ক্লাস কিন্তু সন্ধ্যে 6টা থেকে, তারপর থেকে রাত 8টায় ক্লাস থাকবে। তো আগামীকালও সন্ধ্যে 6টায় ক্লাস রয়েছে, অবশ্যই লাইভ ক্লাস মিস করবে না কেউ। আবারও বলছি, লাইভ ক্লাস মিস করে গেলে সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, এই জায়গাটা মাথায় রেখো। কারণ আমি চাই না শীতকালের দিনে সবাইকে ডিস্টার্ব করতে, সবাই বোঝো এই জায়গাটা, যে শুধু শুধু গ্রুপের মধ্যে দেবো সেক্ষেত্রে বাকি সবাই ডিস্টার্ব ফিল করবে, চাই না। সেই জন্য বলছি রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস যা কিছু কিন্তু শুধুমাত্র সিক্রেট কোডের মাধ্যমেই যাবে, যেরকমটা তোমরা শেয়ার করছো এরকমটা। আর এমন না যে একটা বিরাট গরু রচনা থাকবে যে তোমার লিখতে 10 মিনিট লাগছে, কয়েক সেকেন্ডের ব্যাপার, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি গ্রুপটা বন্ধ করে দিলাম। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে, যারা ফিডব্যাক শেয়ার করলে না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। মানে এই সবকিছু তোমার একদম নিজের উপর ডিপেন্ড করছে। নেক্সট যেটা বলার, যে আমি কোডে চলে আসছি, সবাইকে আবারও বলছি যে একটু অ্যাক্টিভ থেকো, পজিটিভ থেকো, এই জায়গাটা থেকে বেরিয়ে যেও না, কারণ এছাড়া অন্য কোনো উপায় নেই। নেক্সট যেটা বলো, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। রিপিটেডলি বলছি, কোনো রকম ইমেজ পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। আর হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র, নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, কোড কি আছে দেখিয়ে দিচ্ছি। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টাবে। আগামীকাল সিডিপি ক্লাস থাকে, আগেই বললাম, তো সিডিপি ক্লাসের ক্ষেত্রে কোড আলাদা হবে। আবারও বলছি, সিডিপি ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য ম্যান্ডেটারি, সবার জন্য বাধ্যতামূলক। এবং আগামীকাল ক্লাসে একজন ম্যাডাম থাকবেন, মানে যেটা আজকের ক্লাসে হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে তুমি কনসেন্ট্রেশন তোমার ব্রেক হয়নি, একই রকম ভাবে আগামীকাল ক্লাসেও ঠিক একই রকম এই ব্যাপারটা থাকবে। তার সাথে সাথে যেটা বললাম যে একজন টিচার কিভাবে তার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করে সেই ব্যাপারটা আগামীকাল ফিল করবে। তোমাদের থেকে ফিডব্যাক নিয়ে জেনে নেবো যে কতটা কি ঠিক বললাম বা ভুল বললাম। কোডটা হচ্ছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে এটা হচ্ছে সিক্রেট কোড, আর নাম্বারটা সেম আছে, গতকাল যে নাম্বারে সিক্রেট কোড পাঠিয়েছিল সেটাই, 6291515880। আর কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, কোডটা হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, শুধু এটুকু টাইপ করে পাঠাও। আর নাম্বারটা হচ্ছে 6291515880, কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, এটা হচ্ছে সিক্রেট কোড। শুধু এটুকু টাইপ করে পাঠাবে, আর কিচ্ছু লিখবে না, আর অন্য কোনো কিছু লেখার দরকার নেই। কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট, আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর আর কোথাও কোনো কিছুতে অসুবিধা নেই, সবাই আশা করি কোড পেয়ে গেছো, তাই তো? হ্যাঁ, আমার একটা গতকাল, এটা আর হয়নি, আমার একটা কোশ্চেন করার ছিল, যেটা গতকাল হয়নি, আমি আজকের কোশ্চেন করছি। কোশ্চেনটা, এই কোশ্চেনটা রেগুলারই করব। আজ পরপর দুটো ক্লাস হয়ে গেল, তো দুটো ক্লাসের সাপেক্ষেই তুমি বলতে পারো। জাস্ট আমি কোশ্চেনটা করে নিই, তারপর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। একটা কালার নিয়ে নিই, এটা ধরো 1 নম্বর গ্রাফ, এটা 2 নম্বর গ্রাফ, এটা 3 নম্বর গ্রাফ। 1 নম্বর গ্রাফ হচ্ছে, ধরো দুদিন ক্লাস হয়ে গেছে, তার রেসপেক্টে যে তোমার মধ্যে কোন রকম কোনো পরিবর্তন নিয়ে আসতে পারিনি, মানে তুমি দুদিন আগেও যেখানে ছিলে, দুদিন ক্লাস করার পরও তোমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 2 নম্বর গ্রাফ হচ্ছে পরিবর্তন তো দূরের কথা, আরো ডিমোটিভেট হয়ে গেছো, তোমার মধ্যে মানে এনার্জি লস হয়ে যাচ্ছে তোমার, মানে কি বলবো, যে তুমি ডিমোটিভেট হয়ে যাচ্ছ। আর 3 নম্বর গ্রাফ হচ্ছে গ্র্যাজুয়ালি হলেও তোমার মধ্যে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, কিছু না কিছু তুমি মোটিভেশন পেয়েছো, কিছু না কিছু এনার্জি তুমি পেয়েছো, কনফিডেন্স পেয়েছো,
জানতে ইচ্ছা করছে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোশ্চেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি কোশ্চেন, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। নেক্সট যেটা বলার, যে এই এই কথাগুলো বারবার যেটা আমি করে থাকি, গতকাল যে সেকেন্ড পার্টটা ছিল সেটা অ্যাকচুয়ালি আমি যেটা করেছিলাম যে তোমার সামনে আয়নাটা ধরেছিলাম মাত্র, ঠিক আছে। আর এই মিনিমাম ম্যাক্সিমামের চক্করে ব্যাপারটা আশা করি জানো। আমরা আমাদের যে ধরো সামনে ভোট রয়েছে, ভোটে আমরা কি চাই? ম্যাক্সিমাম, মানে যেখানে ম্যাক্সিমাম জনসমর্থন রয়েছে সেই পার্টি সরকার গড়বে, তারাই সরকারে আসবে, এরকমটাই তো। কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে বলা হয় মিনিমাম, অর্থাৎ তুমি যদি মিনিমামের দলে নাম লেখাও তাহলে তুমি সাকসেস পাবে। মানে তুমি দেখবে ম্যাক্সিমাম ক্যাটাগরি কারা রয়েছে, যে যারা হয়তো ঠিক নোটিফিকেশন বেরোচ্ছে তখন পড়াশোনা শুরু করছে, যখন নোটিফিকেশন বেরোচ্ছে তারপর চিন্তা ভাবনা করছে কি সিলেবাস রয়েছে, কি পড়বো, কোথা থেকে পড়বো, কি কোথায় কি দেখবো, কি করব, এরকম একটা ব্যাপার। এরা হচ্ছে ম্যাক্সিমাম এই ক্যাটাগরি। তারপরে বেশিরভাগ ক্ষেত্রে কি না, যাদের মধ্যে কোনো রকম কোনো প্ল্যানিং নেই, সে জানে না যে আমার কাছে কোন সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, কাকে আমি বেশি সময় দেবো, কাকে আমি কম সময় দেবো। স্মার্টনেস বলে কিছুই বোঝে না, মানে আমার এই পড়াশোনার মধ্যে কি দরকার। এই ক্যাটাগরির ছেলে মেয়ের সংখ্যা বেশি। আর অন্যদিকে ঠিক উল্টোটা, যে সারা বছর পড়াশোনা করে যাচ্ছে। আবারও বলছি, এখানে মিনিমাম ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু আলটিমেট সাকসেস পায়। তাই তুমি দেখো কোন ক্যাটাগরিতে নিজেকে নাম লেখাচ্ছ, কোন ক্যাটাগরিতে নিজের নাম লেখাচ্ছ। আরো একবার রিপিট করছি, যে এই মিনিমাম যে ক্যাটাগরির কথা বলছি, মিনিমাম যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয় বা যেটা দেখা যায় সেটা হচ্ছে কি না, এরা একটা কন্টিনিউয়াস পদ্ধতিতে পড়াশোনা করে যাচ্ছে। টার্গেট রেখেছে হয়তো এই পার্টিকুলার একটা দুটো তিনটে এক্সাম টার্গেট রেখেছে, এবার তার রেসপেক্টে সারা বছর পড়াশোনা করে যাচ্ছে। এই কথা ভাবছে না, মানে কালকের পর থেকে আর কেউ বলেও নি আমাকে যে স্যার নোটিফিকেশন কবে বেরোবে, আর কেউ বলছে না। মানে আবারও বলছি, এই ব্যাপারটার জন্য আমরা কেউ সঠিক ব্যক্তি নই। তুমি অন্য কাউকে জিজ্ঞাসা করবে, সেও সঠিক ব্যক্তি নয় বলার জন্য। আমার তো মনে হয় যে কমিশনে যে বসে রয়েছে, যে পরীক্ষা নেবে, সেও জানে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একমাত্র একটা ব্যক্তি জানে যে কবে হবে, কি হবে না হবে, পলিটিক্যালি নেবে না কথাগুলোকে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে এগুলো যখন এতটাই অনিশ্চিত, তাহলে তুমি সেটা নিয়ে কেন ভাবছো? আইদার ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কিছু চিন্তা ভাবনা করে বেরিয়ে যাও, নইলে তোমার হাতে যে অপশনটা রয়েছে, মুখ গুজে পড়াশোনা করো, কোথায় কোথায় তোমার ফল্ট রয়েছে সেগুলোকে তুমি তৈরি করো, এরকম আর কি ব্যাপার। আমি তো বললাম যে লাস্ট দুটো যে প্রাইমারি টেট হয়েছে, সর্বাধিক 70-80 দিন সময় পাওয়া গেছিল। রিসেন্ট যে এসএলএসটি পরীক্ষাটা হলো, সেখানেও নোটিফিকেশন আর পরীক্ষার মধ্যে এই 70-80 দিনের গ্যাপ ছিল। খেয়াল করে দেখো, খুব রিসেন্ট যে সিটেট পরীক্ষা হলো, তার নোটিফিকেশন থেকে পরীক্ষার ডেট এই 70-80 দিন, 90 দিনের মধ্যেই রয়েছে। তাহলে এগুলো যখন দেখে সবকিছু বুঝতে পারছো, তারপরেও কেন তুমি জিজ্ঞাসা করো যে নোটিফিকেশন কবে বেরোবে? প্রথমত এই ব্যক্তিগুলো, মানে যাদের কাছে জিজ্ঞাসা করো, তারা কেউ সঠিক বলতে পারবে না, সঠিক কেউ জানে না। অ্যাজিউম করা যায় একটা যে কোনো একটা কিছু দেখে বোঝা যায়, বলা যায় কিছু পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা সঠিক বলা যায় যারা এই টাইপের এই রিচুয়াল মেনটেন করে। আর যারা এগুলো মেনটেন করে না তাদের ক্ষেত্রে বলাটাই ভুল। কারণ আমি যদি বলি পিএসসির ক্ষেত্রে, তোমরা যারা এখানে রয়েছো পিএসসির স্কুল এসআই, ভাবো একবার কতদিন ধরে শর্ট নোটিশ বের করে রেখেছে 2025 সালের জানুয়ারি মাসে, 1 বছর ছাড়িয়ে গেল। 2025 সালের জানুয়ারিতে শর্ট নোটিশ বের করেছে কমিশন থেকে। এমন না যে এই হোমরা চোমরা কেউ বলে বেড়াচ্ছে, কমিশন নিজে বের করেছে। এখনো পর্যন্ত তার নোটিফিকেশন বের করতে পারলো না। আমি আজও গ্রুপে শেয়ার করেছি, যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে তারা দেখেছো যে সম্ভাব্য এরকম একটা সম্ভাবনা রয়ে গেছে যে স্কুল এসআই এর নোটিফিকেশন আসতে চলেছে, কিন্তু এই পর্যন্তই বলার যোগ্যতা রয়েছে, তার বাইরে না। এবার এরপরও হতে পারে যে এই ভোটের আগে বেরোলোই না, তাতেও কোনো কিছু করার নেই। কারণ এটাই হচ্ছে খুব সত্যি কথা, যে আমি তুমি আমাদের মতো যারা রয়েছি, এরা কেউ যোগ্য ব্যক্তি নয় এটা বের করা। তাহলে তুমি কেন ভাবছো এগুলো নিয়ে? তোমার হাতেও নেই, তুমি চাইলেও কিছু করতে পারবে না। তো তুমি যেটা করতে পারো, বারবার বলছি, সেটাকে করো। ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করো, বড় বলে কোনো কিছু হয় না। বিশ্বাস করো, আবারও একবার রিপিট করছি, বড় বলে কোনো কিছু হয় না।
একটা বড় সাকসেস হবে, হবে না, ওরকম ভাবে কোনো কিছু হয় না। এই ছোট ছোট জিনিসগুলো মিলেই একটা বড় কিছু তৈরি হচ্ছে। তুমি মাধ্যমিকে রেজাল্ট ভালো করেছো, তোমার একটা মাধ্যমিকে বিরাট রেজাল্ট রয়েছে, এর পেছনে দেখো অনেকগুলো ছোট ছোট ঘটনা রয়েছে। তুমি তার মধ্যে একটা রেগুলারিটি মেনটেন করেছো, অনেক কিছু স্যাক্রিফাইস করেছো। এইরকম শীতকালের দিনে বিয়ে বাড়ি এসছিল, বিয়ে বাড়ি যাওনি, হয়েছে তো এরকম টাইপের। তারপরে সেই সময় গিয়ে তোমার পিঠে খাওয়ার নেমন্ত্রণ চলে, যেমন শীতকালে ব্যাপারটা হয়নি সেগুলো। কারণ আমাদের এরকমটাই হয়, মাধ্যমিকের পরীক্ষাগুলো কেমন হয়, জাস্ট শীতকালটা শেষ হলো তারপরে মাধ্যমিক পরীক্ষা। এবছরে যেমন ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা সম্ভবত, আমি যদি খুব ভুল না বলে থাকি। তাহলে এইরকম যখন অবস্থা, তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়িয়ে বলছি যে তাহলে এগুলো নিয়ে ভাবনা চিন্তার কি আছে। আর এই যে বললাম যে ছোট ছোট জায়গাগুলো, কারণ এই ছোট ছোট জায়গাগুলো নিয়ে আমি তোমাকে আরো একটা দুটো কেন কয়েকশো জায়গা বলতে পারি। আমি যে তোমাকে খুব মানে চোখে দেখার মতো যে জায়গাগুলো সবাই আমরা দেখেছি, সবাই ফিল করতে পারি, সবাই জানি, আমি যদি জিজ্ঞাসা করি আমাকে জানিও, যে রিপ্লাই করো কমেন্ট বক্সে যে আচ্ছা ক্যান্সার বলে কোনো রোগ হয়। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, কোশ্চেন করি, আচ্ছা ক্যান্সার বলে কোনো রোগ হয়, ক্যান্সার বলে কোনো রোগ হয়, হয় সত্যি হয় কোনো ক্যান্সার বলে কোনো রোগ হয়? না। তুমি কি বলবে? হ্যাঁ, হ্যাঁ হয়। আমি বলছি না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। অ্যাকচুয়ালি ক্যান্সার বলে কোনো রোগ হয় না। আমাদের অনেকগুলো অবহেলা, যে ধরো দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, কানে ঝিঝি ধরে রয়েছে, কান দিয়ে ঠিকঠাক শুনতে পাচ্ছি না, পেটে ব্যথা করছে, রোজ সন্ধ্যেবেলা মাথা ব্যথা করে, টাইমলি খাওয়া দাওয়া করি না, ব্রেকফাস্ট বন্ধ করে দিয়েছি, রাত্রেবেলার সময় মতো ঘুমাই না, রাত্রেবেলা ঘুমাতে গেলে 1.5-2 ঘন্টা এপাশ ওপাশ এপাশ ওপাশ করছি, তারপর ঘুম আসছে, স্নান করা হয় না টাইমলি, এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে কোনো টাইম নেই, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখে ঝাপসা দেখছি, এই সমস্ত কিছুর মিলিত রেজাল্ট ইজ ইকুয়াল টু ক্যান্সার। এবার বলো আমি ভুল? এবার বলো আমি ভুল? ক্যান্সার কোনো একটা পার্টিকুলার রোগ নয়, অনেকগুলো রোগের সমষ্টি। তাই তুমিও যে কোনো কিছু পেয়েছো, ওটা কোনো একটা রেজাল্ট মাত্র, কিন্তু ওটার পেছনে অনেকগুলো ছোট ছোট কারণ রয়েছে। ঠিক উল্টোটা, তুমি কোনো কিছু করতে পারোনি, ওর পিছনে একটা দুটে না, যে তুমি ধরো গত 3 দিন ধরে পড়াশুনো করোনি, এর রেজাল্ট কখনো হবে না। বা আমি ধরো বিগত 1 সপ্তাহ ধরে ব্রেকফাস্ট করছি না, তার মানে এই না যে আমার এই 1 সপ্তাহটা বিরাট ক্ষতি হয়ে গেল, না, শরীর ওটা রিকভার করে নিতে পারবে। কিন্তু এটাই যদি এই 1 সপ্তাহের জায়গায় 1 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে আমি লাস্ট ব্রেকফাস্ট করি না, আমি প্রতিদিন ঘুমাতে যাই, ঘুম আসতে চাই না, 1.5-2 ঘন্টা ধরে এদিক ওদিক করতে হয়, আমি প্রতিদিন রাত জেগে রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত রাত জেগে রয়েছে, তো এটার এটা লং টার্মে যখনই হবে তখনই এরকম টাইপের আসবে। দেখো মিলিয়ে দেখো। তাই আবারও বলছি, তুমি কালকে তোমার বাড়িতে কোনো রেসপন্সিবিলিটি রয়েছে, কোনো অসুবিধা রয়েছে, তুমি 2 দিন পড়তে পারলে না, এর জন্য কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি দীর্ঘদিন আর পড়াশোনা করছো না, হঠাৎ করে নোটিফিকেশন বেরোচ্ছে বা শুনতে পাচ্ছ, এবার তুমি পড়তে বসেছো, তার রেজাল্ট কি হতে পারে তুমি ভেবে দেখো। তোমার সাথেও সেই ঘটনাই ঘটবে। এবার এর যদি উল্টোটা হয়, তাহলে তো বলবো আইদার তোমার ভাগ্য খুব ভালো, একটা ভাগ্য একটা ঝিকমিক করছে, তোমার কপাল চকচক করছে, আর অন্যদিকে বলতে একটা সঠিক ক্যান্ডিডেটের তুমি চাকরিটা নষ্ট করে দিলে, যে হয়তো সঠিকভাবে জেনুইন ওইতে পড়াশোনা করছে, তার সমস্ত কিছু ঠিকঠাক আছে, শুধু তার ভাগ্য খারাপ সেই জন্য হয়নি। ব্যাপারটা তো এইরকম, আর তো কোনো কিছু না। কারণ আমি যা কিছু আমি তুমি যাই বলি না কেন, আমরা যদি কোনো কিছু সাকসেস পাই, যেমন একটা পক্ষকে খুশি করে আর একটা পক্ষকে খুশি করে, আমাদের প্রত্যেকটা কাজের এই দুটো এফেক্টই আছে, দুটো এফেক্টই আছে। তুমি স্কুলে ফার্স্ট হও, তাই ওই পজিশনটা একজনই, তুমি না হলে অন্য কেউ হতো, কিন্তু তুমি হয়েছো বলে অন্য কেউ হতে পারেনি, ব্যাপারটা তো সেই রকম। যাই হোক, চলো, যেটা বলার, যেটা বললাম যে তোমার আগামীকাল ক্লাস মিস করো না, কারণ সিডিপি ক্লাস সবার জন্য গুরুত্বপূর্ণ। আর আবারও বলছি, তোমরা আমাকে পারমিশন না দিলে আমি কিন্তু আর ওই যে বাকি কথাগুলো যেগুলো রয়েছে ওগুলো আর বলবো না বা বলা হবে না। যে 3টে পয়েন্ট এখনো বাকি রয়েছে, 5, 6, 7। নেক্সট যেটা বলার, বেরিয়ারের জায়গাগুলো, যে কিভাবে তুমি এখান থেকে রিকভার করবে, প্রত্যেকের বেরিয়ার আছে,
কারোর হয়তো প্রাইমারি ব্যারিয়ার, কেউ বা সেকেন্ডারি ব্যারিয়ারের মধ্যে ভেসে রয়েছে। এই জায়গাটা দ্বিতীয় যে জায়গাটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের ওই ট্রিটমেন্ট। কোথায় তুমি রেগুলার পড়াশোনা করবে, কিভাবে করবে, রেগুলার পড়াশোনার মধ্যে বলার দরকার রয়েছে। রিভিশনের আমি একটা পার্ট গতকাল বলেছিলাম যে খাতাতে রিপিটেডলি লিখতে থাকো, এবং আমি বলেছিলাম যে ধরো আজ যে হিস্ট্রি ক্লাসটা হলো এটা তুমি আজকে লিখছো, নেক্সট নোটস পাওয়ার পর বাড়িতে নোটসটা পড়লে, তোমার কাছে বই রয়েছে সেটাতে পড়লে আরেকবার লিখলে, এক সপ্তাহে দুবার লেখা হয়ে গেল। এই একটা টপিক প্রত্যেক কাজ হিস্ট্রি কেন প্রত্যেকটা যে ক্লাসগুলো হবে এই এক সপ্তাহের মধ্যে দুবার লিখবে, নেক্সট উইক থেকে একবার, আপ টু মোটামুটি 3-4 সপ্তাহ, তারপরের থেকে 10 দিনে একবার, তারপর থেকে 15 দিনে একবার। এটা একটা রিভিশনের প্রসেস। এই রিভিশনে মোটামুটি বেশ কয়েকটা প্রসেস আমাকে একটু বলতে হবে, তাহলে দেখবে তুমি এইগুলো একটু যদি মেনটেন করতে পারো, এর জন্য বিরাট কিছু তোমার দরকার পড়বে না। আবার বলছি লেখাটার জন্য এমন না যে অনেক কিছু একটা বিরাট কিছু একটা ইয়ে করতে হচ্ছে, প্ল্যানিং করতে হচ্ছে, একদম না। সিম্পল একটা খাতা নিয়ে বসবে, 5-7 মিনিটে লিখবে, ম্যাক্সিমাম 10 মিনিট। সময় কম থাকছে, সেন্টেন্স ক্রিয়েট করার দরকার নেই, শুধু মূল ওয়ার্ড গুলোকে লেখো। যে আজ যা কিছু পড়িয়েছেন, আমি হিস্ট্রি নই, আমি জানি না, ধরো আমি দেখছিলাম আজ সে তোমার রামমোহন রায় হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, রবীন্দ্রনাথ হতে পারে, যিনি হোক না কেন, তার সম্পর্কে যেটুকু এই সাল এই করেছিলেন, এই ছিল, এই ব্যাপার ছিল, জাস্ট ওইটুকু পয়েন্ট। স্যার এত বড় একটা স্লাইড বা 2-3টে স্লাইড করেছেন, তুমি এতটুকুর মধ্যে লেখা হয়ে যাবে তোমার। দেখো না, তারপরে কোথায় যাই, তুমি প্রথমবার লিখবে, দেখবো ওই মোটামুটি 25-30% হচ্ছে। তারপরে তুমি পড়ে একবার লিখবে, ওটাই দেখবে প্রায় 40-45 বা 50% পৌঁছে গেছে। এর পরবর্তীতে তুমি যখন এই যে বললাম সপ্তাহে একবার করে লিখছো, প্রত্যেক সপ্তাহে একবার করে, দেখবে ওটা এক সময় 60, 70, 75, 80% পৌঁছে গেছে। 75% পৌঁছে গেলে তুমি জেনে রেখো তুমি রিস্ক জোন ছেড়ে, ডেঞ্জার জোন ছেড়ে তুমি সেফ জোনে ঢোকা শুরু করে দিয়েছো। যতক্ষণ না মানে আমাদের যা কাট অফ যাবে যা কিছু এই 75 এর মধ্যেই থাকবে, 75 এর আশেপাশেই থাকবে আমাদের এই। তার মানে বলছি না যে সব পরীক্ষা 75% কাট অফে যায়, বেশ কিছু পরীক্ষা আছে যারা তার উপরেও যায়, কিন্তু 75 কাট অফ মানে তোমার এই যদি এই জায়গাটা তুমি নিতে পারো যে যে কোনো কিছু 75% তুমি ওভার করে যাচ্ছ, তাহলে তুমি জেনে রেখো এই সেফ জোনে ঢুকে গেলে, ডেঞ্জার জোন ছাড়িয়ে করার চেষ্টা করো। আজ থেকে এগুলোকে শুরু করো। প্রতিদিন ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করো। তুমি আজ সারা দিনে দেখো না, মানে এগুলোর জন্য আবারও বলছি বিরাট কিছু প্ল্যানিং দরকার নেই, একটা ছোট খাতার মধ্যে ছোট্ট করে লিখে রাখো যে আজকে আমি নতুন 3টে কি কি করেছি। একদমই নতুন 3টে বলতে তার মধ্যে একটা বিরাট কিছু রিসোর্স থাকতে হবে, তার বিরাট কিছু এফেক্টিভনেস রয়েছে বা তার খুব বড় আউটপুট রয়েছে, একদম না। খুব ছোট ছোট জিনিস করো, খুব ছোট ছোট, যে আজ আমি পুরো এই এক সপ্তাহের আমি প্ল্যানিং তৈরি করে নিয়েছি যে কোন কোন কি রয়েছে, আমার কোন কোন সাবজেক্ট আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি, এটা আমি তৈরি করে নিয়েছি। তুমি যদি প্রত্যেক দিন এরকম মোটামুটি 3টে ছোট ছোট যে জায়গাগুলো অনেকের কাছে খুব নেগলিজেবল, তুমি সেগুলোকে টার্গেট রাখো। একদিনে যদি এরকম 3টে করে পয়েন্ট রেডি করতে পারো, এক মাসে কত দাঁড়াবে? 3 গুণ 30, 90টা। আমি যদি ধরে নিই 90টার মধ্যে 25টাও খুব এফেক্টিভ, এই 90 দিয়ে 30 দিনের মধ্যে যে 30 গুণ 3, 90টা ছোট ছোট কাজ করেছো, তার মধ্যে 25 থেকে 30টা মারাত্মক এফেক্টিভ, তাহলে তুমি জেনে রেখো যে একটা বিরাট কিছু করতে চলেছো তুমি। বিশ্বাস না হয় অ্যাপ্লাই করে দেখো, কতটা বাজে কথা বললাম, কতটা ভুল কথা বললাম বুঝতে পারবে। তারপরে মাত্র 1 মাসের কথা বলছি, অন্যরকম নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আসবে। তুমি চেঞ্জ বুঝতে পারবে, দেখতে পারবে, তুমি দেখতে পারবে যে 1 মাস আগে কোথায় দাঁড়িয়েছিলাম, 1 মাস পর কোথায়, এই পথটা মেজার করতে পারবে, এই জায়গাটা মেজার করতে পারবে। বিশ্বাস করো, একটু বাড়িয়ে বলছি না। চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ঠিক আগামীকাল সন্ধ্যে 6টায় দেখা হবে লাইভ তোমার সিডিপি ক্লাসে। আমি অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, সবাইকে বলবো ওখানে জয়েন করে যাও। ওখান থেকে প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে, প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে। যারা জয়েন করে গেছো একবার খুলে দেখো যে কতটা কি পাচ্ছ। হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, দুটো জায়গা থেকে। আমি
ফেসবুকের দুটো লিঙ্ক শেয়ার করেছি, একটা ফেসবুক পেজ আর একটা ফেসবুক গ্রুপ। ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, রেগুলারলি লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি রাখলাম এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। আমি গ্রুপে আরেকবার শেয়ার করেছি, আজকে আমি ফেসবুকের লিঙ্কগুলোকে শেয়ার করে দিচ্ছি গ্রুপের মধ্যে। থ্যাংক ইউ, গুড নাইট।